ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগত জানাই। আবার আজকে একবার এসেছি। তো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে এক্সেলের 40টা ফর্মুলা শেখাবো। যে 40টা ফর্মুলা শিখলে মোটামুটি তোমরা কি করতে পারবে, তোমরা মোটামুটি এক্সেলে এক্সপার্ট হতে পারবে। এই 40টা ফর্মুলাকে তোমরা প্র্যাকটিস করবে অনবরত, তাহলে তোমরা এক্সপার্ট হয়ে যাবে এক্সেলে ফর্মুলার দিক থেকে। তো ফার্স্ট যে আমরা ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে সাম ফর্মুলা। সাম ফর্মুলা হচ্ছে যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যেখানে আমরা ব্যবহার করব সাম, সর্বপ্রথম সেখানে আমরা ইউজ করব সমান দেবো। সমান দিয়ে লিখব SUM সাম। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা টোটাল রেঞ্জ করব। টোটাল কতটা রেঞ্জ আমরা করব, যে সাম করব সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখনই আমরা এন্টার কি প্রেস করব অথবা কন্ট্রোল এন্টার কি প্রেস করব, সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার দেখতে পাবো। এখানে দেখো এসছে কত, 1960 এসছে। তো এই একভাবে সাম ব্যবহার করতে পারি, অথবা দুটোর ক্ষেত্রে সাম ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমার এখানে জোন এ আছে এবং জোন বি আছে, দুটোর টোটাল আমাদের এখানে কি করতে হবে, যোগ করতে হবে। যে জোন এর এই দুটো সংখ্যা মানে হচ্ছে 763 এবং 407, এদিকে জোন বি 570 এবং 633, টোটাল কত হচ্ছে বার করতে হবে। তো কিভাবে বার করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা বার করব সাম দিয়ে সমান লিখব সাম। সাম লেখার পর ফার্স্ট আমরা সিলেক্ট করব ফার্স্ট রেঞ্জ। ফার্স্ট রেঞ্জটা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মাঝে আমাদের কমা দিতে হবে। কমা দেওয়ার পর দ্বিতীয় রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা কন্ট্রোল এন্টার কি প্রেস করব। কন্ট্রোল এন্টার কি প্রেস করলে আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দেখতে পাবো। দেখো দেখাচ্ছে, তো কত দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে তোমার হচ্ছে কত, 23,373। 2373 দেখাচ্ছে, এটা আমরা নিচে পর্যন্ত ড্র্যাগ করে দেবো, তাহলে আমাদের পুরো অ্যান্সারগুলো চলে আসবে। তারপরে 2 নম্বর ফর্মুলাটা দেখো আমাদের কি, 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগে, গুণের ক্ষেত্রে লাগে। যেমন হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখবো প্রোডাক্ট। যখনই পি প্রেস করব, দেখো সর্বপ্রথমই এসছে কি আছে, পি, তারপর আর দিলাম, ও ইউসিটি, PRODUCT। প্রোডাক্ট দেওয়ার পর ফার্স্ট হচ্ছে আমরা পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম। তো আমার দেখো টোটাল অ্যান্সার চলে এসছে। এটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার। প্রোডাক্ট হচ্ছে সবসময় মনে রাখবে, এই ফর্মুলাটা আমাদের যখন মাল্টিপ্লাই করব তখন ব্যবহার হয়। তো এখানে একটা আমি প্রোডাক্টের আমরা একটা এক্সাম্পল নিয়ে রেখেছি। দেখো বিভিন্ন রকম হচ্ছে আইটেম আছে, যেমন হচ্ছে লিনোভো, ডেল, এইচপি, এগুলো হচ্ছে আমার ল্যাপটপের কোম্পানি। তাদের রেট হচ্ছে এই, কোয়ান্টিটি হচ্ছে এইগুলো, হচ্ছে তাদের কোয়ান্টিটি। তো আমাকে বার করতে হবে টোটাল অ্যামাউন্টটা, বার করতে হবে কত হচ্ছে। তো আমরা সমান ইউজ করব প্রোডাক্ট, PROD। যখনই টাইপ করব চলে এলো, সেটাকে অ্যাক্টিভ করার জন্য ট্যাব কি ইউজ করব। শুধু এই যে দুটো হচ্ছে আমার রেট এবং কোয়ান্টিটি, এই দুটোকে আমরা একসাথে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেবো। তো চলে এসছে টোটাল ছটা হচ্ছে কত, 1,77,600 টাকা। তো আমরা পুরোটা টেনে নিলাম। দেখো আমাদের এখান থেকে চলে এলো। চলে আসার পর এখানে যদি আমরা সাম ইউজ করতে চাই নিচে, যেমন হচ্ছে এটা হচ্ছে টোটাল গ্রস টোটাল, তাহলে আমরা কিভাবে ইউজ করব, এক্ষেত্রে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে অটো সাম। অটো সামের শর্টকাট হচ্ছে অল্ট ইকুয়াল। অল্ট ইকুয়াল দিলে অটো সাম হয়ে যাবে। তো অল্ট ইকুয়াল দিলাম, দেখো এখানে অটো সাম হয়ে গেছে। তো আমার টোটালটা চলে এসছে কত, 5,28,600 টাকা। তো তারপরে ফর্মুলা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট ফর্মুলা। ইন্ট ফর্মুলা কি কাজে লাগে, ইন্ট ফর্মুলা হচ্ছে এটাই কাজে লাগে যে এ কেবলমাত্র পূর্ণ সংখ্যাকে দেখাবে, কমপ্লিট সংখ্যাকে দেখাবে, কোনো ডেসিমেল প্লেসকে দেখাবে না। ঠিক আছে, তো কিভাবে দেখি, তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখবো সমান INT, ইন্ট। ইন্ট লেখার পর ব্র্যাকেটের মধ্যে বলেছে নাম্বার, নাম্বার হচ্ছে আমার এটা। এই সেলটাকে নিলাম, সেল নেওয়ার পর আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো এখানে 5 দেখিয়েছে, ডেসিমেলটাকে দেখায়নি। ঠিক আছে, তো আমরা এইভাবে ইন্ট ফর্মুলা ইউজ করে আমরা কেবলমাত্র কি করতে পারি, পূর্ণ সংখ্যাগুলো বার করতে পারি। ঠিক আছে, ডেসিমেল সংখ্যাগুলো আমরা এখান থেকে বার করতে পারি না। তারপরটা হচ্ছে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ABS। ABS ফর্মুলা কি কাজে লাগে বলি ফার্স্ট। ABS ফর্মুলা হচ্ছে যখন আমরা কোনো নাম্বারের ক্ষেত্রে দেখব নেগেটিভ সাইন আছে, যেমন হচ্ছে এখানে নেগেটিভ কত আছে, 450। তো এক্ষেত্রে আমার নেগেটিভ সাইনটাকে ও কী করে দেবে, পজিটিভে কনভার্ট করে দেবে। তো কিভাবে, দেখো সমান দিলাম, সমান দিয়ে ABS লিখলাম। ABS লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম।
ব্র্যাকেট দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ও যেখানে যেখানে নেগেটিভ পাবে সেখানে সেখানে ও পজিটিভে কনভার্ট করে দেবে। তো এবিএস এর কাজ হলো এটা। তারপরে যে ফর্মুলাটা সে আছে সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ ফর্মুলা কি কাজে লাগে? অ্যাভারেজ ফর্মুলা হচ্ছে গড় বার করতে কাজে লাগে। তো কেমনভাবে গড় বার করা যায়? দু রকমভাবে আমি গড় বার করতে পারি। যেমন এখান থেকে ইউজ করলাম সাম। সাম দেওয়ার পর টোটালটাকে সিলেক্ট করব। টোটালটাকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর আমি এখান থেকে ইউজ করতে পারি কাউন্ট। ভাগ চিহ্ন দিয়ে লিখলাম, ভাগ দিয়ে কাউন্ট। কাউন্ট দিয়ে কি করব? নাম্বার কটাকে সিলেক্ট করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে দেখো কত এসছে। এই একভাবে হয়, আর একভাবে কিভাবে সেটাও দেখায়। সমান দেবে, সমান দিয়ে লিখবে অ্যাভারেজ, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে। অ্যাভারেজ লিখলাম, পুরো সব কটা সিলেক্ট করলাম, যে এটা রেঞ্জ আছে। রেঞ্জটাকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম, দেখো সেম এসছে। তো এইভাবে ইউজ করতে পারি আমরা, এইভাবে ইউজ করতে পারি। তারপরে যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে মড ফাংশন। মড ফাংশন কি কাজে লাগে? মড ফাংশন অ্যাকচুয়ালি কি যেটা কাজ করে, মানে একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ভাগশেষ যেটা আসবে সেটা হচ্ছে মড ফাংশন দিয়ে ভাগ করে। যেমন হচ্ছে আমরা সমান দিলাম, সমান দিয়ে লিখলাম এম ও ডি, মড। মড ফাংশন লেখার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে এসেছে নাম্বার, নাম্বার হচ্ছে 45, কমা দেবো, কমা দিয়ে হচ্ছে ডিভিসর কোনটা, ডিভিসর হচ্ছে 5, মানে ডিভিসর 5 দিয়ে ভাগ করব। ভাগ করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো এখানে 0 এসছে, কারণ হচ্ছে কেন 5 9 45 হয়, সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, তার জন্য 0 এসছে। তারপরটা আমরা টানলাম, দেখো এখানে ভাগশেষ এসছে 1, ঠিক আছে, কারণ 1 এসছে এখানে। 3 দিয়ে ভাগ করলে যেমন হচ্ছে তোমার হচ্ছে এদিকে হচ্ছে 6 আছে, তোমার 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 4, তার মানে 1 হচ্ছে ভাগশেষ থাকছে। ওকে, তাহলে এদিকে হচ্ছে দেখো তেমন হচ্ছে 20, 20 হচ্ছে 6 দিয়ে 3 6 18, এদিকে 2 থাকছে ভাগশেষ। তো এবার যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট ফর্মুলা কি কাজ করে? যেমন হচ্ছে গ্রস টোটাল আমরা এখানে বার করেছিলাম, সাম মানে এগুলোর ফার্স্ট হচ্ছে কি করেছিল, গুণ হয়েছিল, তারপরে হচ্ছে এখানে যোগ হয়েছে। তো সাম প্রোডাক্ট ফর্মুলা একবারে কি করে, সাম প্রোডাক্ট ফর্মুলা একবারে আমাকে গ্রস টোটাল বার করে দেয়। তো কিভাবে দেখি, SUM PRO লিখলাম সাম প্রোডাক্ট। এখানে যেটা চেয়েছে দেখো অ্যারে 1, অ্যারে 1 ফার্স্ট হচ্ছে এটা নিলাম, তারপরে কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে অ্যারে 2 এটা নিলাম, তো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো দেখো এখানে এসছে টোটাল কত, টোটাল এসছে 5,28,600। তো এটা অ্যাকচুয়ালি সঠিক কিনা একবার এই ফর্মুলাটা দেখে নাও কিভাবে। তাহলে এই ফর্মুলাটাকে আমাকে যদি বার করতে হতো, ফার্স্টে কি করতে হতো, 29,600-র সাথে 6 মাল্টিপ্লাই করতে হতো, এদের যে টোটাল আসতো, এদের যে টোটাল আসতো এখান থেকে এটাকে আবার যোগ করতে হতো। তো অল সাম করি, দেখি দুটো অ্যান্সার এক আসছে কিনা। তো দেখো দুটো অ্যান্সার এখানেও এক আছে। তাহলে বুঝতে পারলে যে সাম প্রোডাক্ট কি কাজে লাগে। সাম প্রোডাক্ট একবারে কোনো জিনিসের মোট আমার যোগফল কত আসে সেই ফর্মুলাটা দিয়ে আমাদের বার করে দেয়। ওকে, তাহলে আমরা এখানে কি কি শিখলাম, এখানে শিখলাম সাম, তারপরে প্রোডাক্ট, তারপরে ইন্ট। আচ্ছা বলে দিই, সাম প্রোডাক্ট হচ্ছে যেটা যোগ করার জন্য ব্যবহার করা হয়, প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য, ইন্ট হচ্ছে কমপ্লিট নাম্বারকে দেখার জন্য উইদাউট ডেসিমেলকে, ডেসিমেল ছাড়া। এবিএস ফর্মুলা কাজে লাগে কি, টু কনভার্ট নেগেটিভ টু পজিটিভ, মানে নেগেটিভ সাইনকে পজিটিভে কনভার্ট করে। তারপরটা হচ্ছে অ্যাভারেজ, হচ্ছে কি করে, অ্যাভারেজ হচ্ছে গড় বার করতে সাহায্য করে। মড ফাংশন কি কাজে লাগে, মড ফাংশন যেটা কাজে লাগে সেটা হচ্ছে ভাগশেষ বার করতে কাজে লাগে। সাম প্রোডাক্ট করতে কি কাজে লাগে, গ্রস টোটাল বার করতে সাহায্য লাগে, মোট যোগফল বার করতে সাহায্য করে। তারপর আসবো আমরা পরের এক্সাম্পলে। পরের এক্সাম্পলে যেটা আছে দেখো, সর্বপ্রথম লেফট ফাংশন, এগুলো হচ্ছে টেক্সট ফাংশন। যেমন এখানে একটা নাম আছে, এই নামের মধ্যে থেকে আমাকে ফার্স্ট বার করতে হবে এর 5টা, ফার্স্ট নেমটা হচ্ছে ক্যারেক্টারে, 5 ক্যারেক্টারের। তো 5 ক্যারেক্টারের, তো আমরা কিভাবে বার করব, ফার্স্ট ইউজ করব এখানে ইজ ইকুয়াল টু লেফট। লেফট ফাংশন ইউজ করার পর লেফট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা নেমটাকে নেব, নেমটাকে নেওয়ার পর এই ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে 5, মানে বাঁ দিক থেকে সবসময় কাউন্ট হবে। যখনই লেফট ফাংশন ইউজ করবে সবসময় মনে রাখবে
যে লেফট মানে হচ্ছে বাঁ দিক, তার মানে সংখ্যা কাউন্ট হবে বাঁ দিক থেকে। ক ঘর পর্যন্ত আমরা 5 নিলাম, 5 নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, কারণ হচ্ছে ফার্স্ট নেমটা হচ্ছে 5 ক্যারেক্টারে, ওই জন্য 5 নিলাম। 5 নেওয়ার পর যখনই এন্টার দিলাম সঙ্গে সঙ্গে চলে এলো। তারপরটা হচ্ছে আমরা ইউজ করব এর বিপরীত, যেটা হচ্ছে রাইট ফাংশন। রাইট ফাংশন কি কাজ করবে? রাইট ফাংশন হচ্ছে সবসময় কাউন্ট করবে কোন দিক থেকে, ডান দিক থেকে ক্যারেক্টারকে কাউন্ট করবে। তো রাইট নিলাম, নামটাকে নিলাম, নামটাকে নেওয়ার পর দেখো এখানে আমার টোটাল সংখ্যা আছে ডান দিক থেকে কাউন্ট করতে, 1 2 3 4 5 6 7 8। কমা দিয়ে আমরা এখান থেকে 8 দেবো, সঙ্গে সঙ্গে এর যে লাস্ট নেম আছে সেটা চলে আসবে। সবসময় মনে রাখবে যে রাইট ফাংশন যেমন হচ্ছে লেফট ফাংশন কোন দিকে কাউন্ট করে, বাঁ দিকে, সেরকম রাইট ফাংশন কাউন্ট করবে সবসময় ডান দিকে। তো এখানে দেখো চলে এসছে। তারপরটা দেখো আমরা হচ্ছে মিট ফাংশন ইউজ করব। মিট ফাংশন অ্যাকচুয়ালি ইউজ করা হয় এই কারণেই, যখন কোনো নামের মাঝখান থেকে কোনো জিনিসকে আমাদের এখানে দেখাতে হবে, শো করাতে হবে। যেমন হচ্ছে আমাদের এই নামের মধ্যে অলেখ চন্দ্র দাস, এর চন্দ্রটাকে আমাকে নিয়ে আসতে হবে মিডিল নেমটাকে। তো কিভাবে? তো ইউজ করবো এমআইডি মিট। মিট ফাংশন ইউজ করার পর সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট দেবো, নামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কমা দেব, কমা দেওয়ার পর চন্দ্রর যে সি স্টার্টিং পজিশন কত সেটা বার করতে হবে। তো অলোক হচ্ছে 1 2 3 4 5 6 7। তো এখান থেকে ফার্স্ট লিখবো 7, কমা চন্দ্রর মধ্যে কটা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 থেকে 7 পর্যন্ত হলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো আমাকে এখানে কি রেজাল্ট দেখাচ্ছে, চন্দ্র দেখাচ্ছে। তারপরে যে ফাংশনটা হচ্ছে সেই ফাংশনটা ইউজ করা হয় লেন্থ ফাংশন, মানে হচ্ছে লেন কি বার করে, কোনো ক্যারেক্টারের টোটাল লেন্থ কত আছে সেটা দেখায়। যেমন হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে সমান দেবো, সমান দেওয়ার পর লিখবো লেন, লেন ইউজ করবো লেন ফাংশন। লেন ফাংশন ইউজ করার পর এখানে আমরা ফার্স্ট দেবো ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব পুরোটা, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেবো। সঙ্গে সঙ্গে দেখো 17টা কটা ক্যারেক্টার দেখাচ্ছে, 17টা ক্যারেক্টার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি 17টা ক্যারেক্টার আছে? তো এখানে দেখো অলোকের মধ্যে কটা ক্যারেক্টার হচ্ছে, 1 2 3 4 5। আর চন্দ্র মধ্যে হচ্ছে 7টা, তাহলে 7 আর 5 12, 12 আর 3 হচ্ছে কত, 12 আর 3 15। তাহলে এখানে 17 দেখাচ্ছে, তার কারণ হচ্ছে কেন দেখাচ্ছে 17, অলোকের মাঝে একটা স্পেস আছে, চন্দ্রর মাঝে একটা স্পেস আছে, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত 15টা, 15 আর এদিকে 2 হলো 17টা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে ফর্মুলা বারে এসে ক্লিক করে মাইনাস, এখান থেকে আমার যতগুলো স্পেস আছে দেখা গেল দুটো স্পেস আছে, এখানে আমরা 2 লিখলাম, 2 লেখার পর এন্টার দিলাম। তো এখানে দেখো 15 এসছে। এবার যে ফর্মুলাটা ইউজ করব তার নাম হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। সাবস্টিটিউট ফর্মুলা কি কাজে লাগে? সাবস্টিটিউট ফর্মুলা সবসময় একটা দেখা গেল যে নাম আছে সেই নামটাকে পরিবর্তন করে আমরা একটা বিকল্প কোনো নাম ঠিক করতে পারি, বিকল্প কোনো নাম্বার ঠিক করতে পারি। যেমন হচ্ছে এখানে লেখা আছে কলকাতা 7,01,000, আমি কলকাতার পরিবর্তে এখানে আমি কল বলে, কল KOL কল হাইপেন দিয়ে 7,01,000 লিখতে পারি, যেমন হচ্ছে এই ফর্মুলা ইউজ করে। তো আমরা লিখলাম সাবস্টিটিউট SUBS দিলাম, সঙ্গে সঙ্গে চলে এলো। ফার্স্ট হচ্ছে দেখো এখানে লিখেছে টেক্সট। তো টেক্সট হচ্ছে আমরা কোনটাকে নেব, টেক্সট হচ্ছে আমরা এখান থেকে টেক্সটটাকে কি করব, লিখবো সেটা। আচ্ছা, কি লিখবো? ফার্স্ট হচ্ছে এখানে আমাদের লিখতে হবে, ফার্স্ট বলেছে টেক্সট, ওল্ড টেক্সট, নিউ টেক্সট। আচ্ছা, এখান থেকে নিলাম, টেক্সটটাকে নিলাম, টেক্সটটাকে নেওয়ার পর ওল্ড টেক্সট বলেছে, ওল্ড টেক্সট বলতে এখানে আমাকে লিখতে হবে কলকাতার কথাটা পুরোটা লিখতে হবে। তো এখানে দেখো আমি ইচ্ছা করি ভুল করছি, কলকাতা, কলকাতা লিখলাম, কলকাতা লেখার পর কমা দিয়ে আমরা এখানে লিখলাম কল। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। দেখো কি দেখাচ্ছে, কলকাতায় 7,01,000 দেখাচ্ছে। কেন দেখালো না?
এখানে একটু বলি যে যে ফর্মুলাটা ইউজ করছো এর নাম হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। এই ফর্মুলার কেস হচ্ছে সেনসিটিভ। মানে কেস সেনসিটিভ বলতে কি, দেখা গেল যদি আমার টেক্সট যদি থাকে ক্যাপিটালে, সেক্ষেত্রে আমাকে ফর্মুলার মধ্যে যখন আমাকে কি দিতে হবে, ফর্মুলার ক্রাইটেরিয়াটা যেটা দিতে হবে, মানে যেটা আমি চেঞ্জ করব ওল্ড টেক্সট অথবা নিউ টেক্সট, এই ওল্ড টেক্সটটাকে সবসময় আমাকে সেই সাথেই লিখতে হবে। যদি ক্যাপিটালে থাকে ওখানেও আমাকে ক্যাপিটালই লিখতে হবে। তাহলে ভুলটা কি করেছিলাম, আমি এখানে স্মলে লিখেছিলাম, তো আমি এখানে ক্যাপিটালে করে দেখি। ডিলিট করলাম এটা। ডিলিট করার পর আমরা ক্যাপস লক অন করে কলকাতা লিখলাম ডাইরেক্ট। কলকাতা লিখলাম। কলকাতা লেখার পর এন্টার দিলাম। দেখো এবার এসছে, হ্যাঁ চলে এসছে এবার কলকাতা। ঠিক আছে। এবার এছাড়াও আমরা সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করতে পারি। কোন ক্ষেত্রে সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করতে পারি, হচ্ছে দেখা গেল কোনো কিছু নায়কে দেখা গেল টোটাল লেন্থ কত আছে, সেক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন আমি লিখলাম এখানে len লেন, তারপর লিখলাম সাবস্টিটিউট subs, দেওয়ার পর পুরো সিলেক্ট করে নিলাম ট্যাব দিয়ে। ওল্ড টেক্সটকে নিলাম, টেক্সটকে নিলাম ওল্ড টেক্সট। এর মধ্যে থেকে আমি কি চেঞ্জ করতে চাই সেটা লিখলাম, একটা স্পেস। তাহলে একটা স্পেসকে ফাঁক দিয়ে স্পেস দেবে, একটা স্পেস দিলে তবে ফাঁকা দেখাবে। স্পেস দিলাম, দিয়ে ইনভাইটেড কোড শেষ করলাম। এটার মানে হলো একটা গ্যাপ। এই গ্যাপটা থাকার পর সেটা কি হবে, গ্যাপটা থাকবে না, তাই জন্য ডবল ইনভাইটেড কোড নিলাম। ঠিক আছে, ডবল ইনভাইটেড কোড নিলাম। তাহলে কি হলো, ফার্স্ট টেক্সট নিলাম, টেক্সটটার মধ্যে থেকে কি উঠবে, একটা স্পেস উঠবে, স্পেস নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম। দেখো এখানে কি আসছে, জিরো আসছে। আচ্ছা জিরো আসছে এই কারণেই, কি ভুল আছে এর মধ্যে দেখতে হবে একটু। লেন্থ ফাংশন ইউজ করলাম। আচ্ছা এক এক মিনিট, আমি যে সেলটা নিয়েছি সেটা এই সেল নয়, এটা হবে B18। তো B18-র মধ্যে আমার হচ্ছে অলোকের নামটা আছে, আমি অ্যাকচুয়ালি নিয়ে ফেলেছিলাম C18। তো এটা ভুল হয়েছিল, তো আমরা এখান থেকে B18 নিলাম। এবার দেখি এন্টার দিই, দেখো 15 ডাইরেক্ট এলো। তো এটার মধ্যে কি তফাৎ, এখানে আমাকে -2 দিতে হয়েছিল। দেখা গেল আমি যতই এখানে স্পেস দিই, অটোমেটিক্যালি দেখা গেল আমি স্পেস দিলাম আর একটা স্পেস দিয়ে দিলাম, দেখো সেই 15ই দেখাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি আর একটা স্পেস পড়ে যাই মাঝে, তো সেক্ষেত্রে আবার দেখো 16 হয়ে যাবে। এটার ক্ষেত্রে কিন্তু কি, যত খুশি তুমি স্পেস দাও, স্পেস দাও, এন্টার দিলাম, দেখো সেক্ষেত্রে আমার টোটাল টেক্সট কত আছে, লেন্থ 15টাই দেখাবে, যত স্পেস থাক আর যাই থাক। কিন্তু এটার ক্ষেত্রে সেক্ষেত্রে হবে না। ওকে, তো বুঝতে পারলে এইভাবে রিপ্লেস ফর্মুলা কি করে, ও কোনো জিনিসকে পরিবর্তন করে দেয়। ঠিক আছে, রিপ্লেস মানেই হচ্ছে কি পরিবর্তন। যেমন হচ্ছে এখানে কি পরিবর্তন, আমি এখানে ওই যে কাজটা করেছিলাম যে সাবস্টিটিউট দিয়ে, এটা আমি রিপ্লেস ফাংশন দিয়েও করতে পারি। তো কিভাবে দেখো, ফার্স্ট হচ্ছে রিপ্লেস লিখলাম। রিপ্লেস লেখার পর ফার্স্ট হচ্ছে ওল্ড টেক্সট আমার হচ্ছে নিলাম ফার্স্ট। ওকে, নেওয়ার পর দেখো কি বলেছে, কমা দিলাম। তো স্টার্ট নাম্বার কত থেকে শুরু হবে, শুরু হবে 1 থেকে। আচ্ছা, শুরু হবে সরি, আমার এখান থেকে উঠবে যেটা হচ্ছে KATA। তাহলে কে এর পজিশন হচ্ছে কত, কে এর পজিশন হচ্ছে 1 2 3 4। তাহলে 4 থেকে। আচ্ছা, স্টার্ট নাম্বার 4, নাম্বার অফ ক্যারেক্টার উঠবে 1 2 3 4, 4 থেকে 4। আচ্ছা, ওকে। তো উঠার পর সেটা কি হবে বলছে, নিউ ক্যারেক্টার কি হবে, তো নিউ ক্যারেক্টার যেটা হবে সেটা হবে একটা ডবল ইনভাইটেড কোড, মানে কিচ্ছু হবে না, উঠে যাবে ওটা। তো আমরা এবার এন্টার দিলাম। তো দেখো কলকাতা চলে এসছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি দেখো, এখানে একটু বুঝে নাও, যদি আমরা এখানে আরেকটু দেখিয়ে দিই, যে আমি এখানে নিলাম রিপ্লেস ইউজ করার পর নিলাম ওল্ড টেক্সট হচ্ছে এটা, কমা দেওয়ার পর হচ্ছে দেখো স্টার্ট নাম্বার কি বলেছে, স্টার্ট নাম্বার মানে কত থেকে শুরু হবে। যেমন হচ্ছে আমার স্টার্ট নাম্বার 1 থেকে শুরু হবে, তো আমার শেষ হবে একদম এ পর্যন্ত কলকাতার মতো।
তো কলকাতা পর্যন্ত যেটা টেক্সট হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে আমাকে স্টার্ট হচ্ছে 1, 7, ঠিক আছে। কমা দেওয়ার পর আমার হচ্ছে নিউ টেক্সট কি হবে, আমি বললাম এটা হবে মুম্বাই, MUMBAY, মুম্বাই। ইনভাইটেড কোড করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে দেখো চলে এলো মুম্বাই। তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কাজ হয় যেটা হচ্ছে কি করে, পরিবর্তন করে কোনো জিনিসকে। তারপরটা দেখো হচ্ছে রিপিট ফাংশন। রিপিট ফাংশন কি করে, কোনো জিনিসকে ও পুনরাবৃত্ত করবে, মানে বারবার রিপিটেশন করবে। যেমন হচ্ছে আমরা ইউজ করলাম REPT, রিপিট। নেওয়ার পর দেখো ফার্স্ট বলে যে টেক্সটটাকে নিলাম, কমা দিলাম, কতবার সেটা রিপিট হবে, আমি বললাম 5বার রিপিট হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো এখানে কি এসে গেছে, অ্যাপেল অ্যাপেল 5বার রিপিট হয়েছে। ওকে, সেরকম হচ্ছে এটাকে আমরা জাস্ট খালি এখানে টেনে দিই। তো টেনে দিলে এইভাবে রিপিট হলো, দেখা গেল। এছাড়াও আমরা কোনো সংখ্যাকে কোনো সিম্বলকেও রিপিট করাতে পারি। যেমন হচ্ছে আমরা লিখলাম রিপিট, REPT, রিপিট লেখার পর এখানে হচ্ছে টেক্সট। তো আমরা এখান থেকে টেক্সটে নিলাম স্টার, নেওয়ার পর কমা দিলাম, কমা দিয়ে বললাম 10বার স্টারটা কি হবে, রিপিট হবে। তো এন্টার দিলাম, দেখো স্টার এখানে 10বার রিপিট হয়েছে। এইভাবে আমরা রিপিট করতে পারি। তারপরে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে সার্চ। সার্চ ফাংশন কি কাজ করে, সার্চ ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে টেক্সটের মধ্যে থেকে কোনো টেক্সটের পজিশন কতই আছে সেটা ও বলে দেয়। যেমন হচ্ছে আমি এখান থেকে সার্চ করব, যেটা এখান থেকে আমি লিখলাম সার্চ পজিশন, আমি বললাম ও এর পজিশন বার করব। তো আমরা ও এর পজিশন বার করব কিভাবে, সমান দিলাম, সমান দিয়ে লিখলাম SEAR, ট্যাব দিলাম, ফাইন্ড টেক্সট, মানে যে ওয়ার্ডটা, যে টেক্সটটাকে খুঁজতে চাইছি, ফাইন্ড করতে চাইছি, সেটা এখানে লিখবো। যেমন আমি কাকে ফাইন্ড করতে চাইছি, তো ওকে আমরা ইনভাইটেড কোটের মধ্যে লিখলাম, কমা দিলাম, কমা দেওয়া বলছে উইদিন টেক্সট, টেক্সট কোথায়, এটা নিলাম। তারপরটা হচ্ছে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বারটা অপশনাল, এটা নিতেও পারো নাও পারো, যদি না নিই তাতে কোনো প্রবলেম, না কোনো প্রবলেম নেই। দেখো এখানে দেখাচ্ছে ও এর পজিশন হচ্ছে 2 নম্বরে। তো এইভাবে হচ্ছে আমরা সার্চ ফাংশন ইউজ করতে পারি। তো এখানে দেখো তারপরটা হচ্ছে ফাইন্ড, ফাইন্ড ফাংশন কি কাজ করে, সেম কাজ করে, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে একটু আগে শিখি। তো আমরা লিখলাম FIND, ফাইন্ড। ফাইন্ড লেখার পর আমরা এখানে খুঁজতে চাইছি এফ কে, তো আমরা এখানে লিখলাম এফ। তো এফটা দেখো আমরা কিসে লিখছি, ক্যাপিটালে লিখছি, ওখানেও ঠিক আছে, এখানে ক্যাপিটালে লিখছি, কমা দিলাম। তো উইদিন টেক্সট, আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, কমা দিয়ে 1 লিখলাম। 1 লেখা এটা হচ্ছে অপশনাল, লিখতেও পারি নাও পারি, এন্টার দিলাম। তো এখানে দেখো ভ্যালু দিয়েছে। তার কারণ ভ্যালুটা দিল কেন, প্রশ্ন এটাই। ভ্যালু দেওয়ার কারণ হচ্ছে ফাইন্ড এবং সাবস্টিটিউট ফর্মুলা যে ইউজ করা হচ্ছে, এই দুটো ফর্মুলা, যেমন হচ্ছে এখানে সাবস্টিটিউট ইউজ করেছি, এখানে ফাইন্ড, এদের যে কেস হচ্ছে সেন্সিটিভ, মানে যেভাবে থাকবে সেইভাবেই আমাকে ফাইন্ড ফর্মুলার মধ্যে ইউজ করতে হবে সেই টেক্সটকে। যেমন হচ্ছে ফাইন্ডের এখানে হচ্ছে এফটা হচ্ছে কি স্মল লেটারে, তো এখানে আমরা ইউজ করছি কি ক্যাপিটালে, সেই জন্য আসছে না। তো আমরা যখনই সঙ্গে ইয়ে করবো, স্মলে করব, এফ দিলাম, দেখো এসছে 3 নম্বর পজিশন এফ এর। তো সার্চ ফাংশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কেস সেন্সিটিভ নয়, মানে কি দেখা গেল ওটা যদি আমি স্মলে লিখি সেক্ষেত্রে আমাকে এখানে রেজাল্ট দেখিয়ে দেবে। তো দেখো 2 নম্বর দেখাচ্ছে। তারপরে যে ফাংশনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে নাও এবং টুডে, এই দুটো খুবই ইউজফুল ফর্মুলা যে ইউজ করার লাগে। যেমন হচ্ছে নাও, নাও ফাংশন কি কাজ করে, নাও ফাংশন হচ্ছে তোমাকে এক্ষুনি দেখিয়ে দেবে যে আজকের টাইম কত এবং ডেট কত। তো আমরা এখান থেকে নাও লিখে ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো দেখিয়ে দিচ্ছে আজকের তারিখ হচ্ছে 4 তারিখ এবং বাজছে কটা, এখন বাজছে 9টা 19 দেখিয়ে দিচ্ছে। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে তো 9টা 19 দেখিয়ে দিল, এবার একটা প্রশ্ন হচ্ছে এটাই যে এই ফর্মুলাটাকে আমাকে কেবলমাত্র টাইমটাকে শো করাতে হবে, ঠিক আছে, বাকি ডেটটাকে শো করানো যাবে না, ডেটটাকে হাইড থাকবে। তো কিভাবে, তো এর জন্য ইউজ করা যেতে পারে একটা যে ফাংশন সেটা হচ্ছে টেক্সট ফর্মুলা। টেক্সট ফর্মুলা লিখলাম,
টেক্সটের পর লেখার পর আমরা লিখলাম নাও। নাও লেখার পর ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করলাম, কমা দিলাম। এবার হচ্ছে আমরা যেটা লিখবো টেক্সটের, এটা লিখবো সিনট্যাক্সটা ফরম্যাট টেক্সট। এখানে বলেছে দেখো ফরম্যাট টেক্সট। তো ফরম্যাট টেক্সটের মধ্যে কি লিখবো? ফরম্যাট টেক্সটের মধ্যে ফার্স্ট লিখবো HH কোলন MM মানে হচ্ছে মিনিট, তারপর হচ্ছে একটা স্পেস দেবো, স্পেস দিয়ে যেটা ইউজ করব AM/PM করার পর ইনভাইটেড কোড শেষ করলাম, ব্র্যাকেটকে ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো চলে এসছে, এখন কটা বাজছে? 9:20 চলে এলো। সেটাকে আমরা ডিলিট করেও দিতে পারি, দেখো ডিলিট করে দিলেও আসবে। তো আমরা এইভাবে করতে পারি। টুডে ফাংশন, টুডে ফাংশন ইউজ করার ক্ষেত্রে কি হবে? টুডে ফাংশন কেবলমাত্র আমাদের আজকের কারেন্ট ডেটটাকে দেখাবে। তো আমরা এখানে লিখলাম টুডে, টুডে লেখার পর ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো এখানে চলে এসছে আজকে 4 তারিখ 2021 সাল। তো এইভাবে শিখলাম। তারপরে পরের এক্সাম্পলে যেটা শিখবো সেটা হচ্ছে ইফ ফর্মুলা শিখবো। ইফ হচ্ছে একটা কি ফর্মুলা? লজিক্যাল ফর্মুলা, লজিক্যাল কম্প্যারিজনের উপর, ঠিক আছে, ট্রু ফলস বার করে। যেমন হচ্ছে যদি কোনো কন্ডিশন ট্রু হয় সেটা হবে তোমার অ্যান্সার আসবে ট্রু, যদি কোনো কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে অ্যান্সার আসবে ফলস। যেমন হচ্ছে আমার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যেমন হচ্ছে কি কন্ডিশন দেওয়া আছে দেখো, কন্ডিশন এটাই যে গ্রেটার দেন কত হচ্ছে 20,000-এর উপর হলে 8% হবে, গ্রেটার দেন 15,000 লেস দেন কত হলে 20,000 হলে 7.5% হবে, গ্রেটার দেন 10,000 লেস দেন 15,000-এর উপর হলে 15,000-এর মধ্যে হলে কত হবে 6%, গ্রেটার দেন হচ্ছে 7,000 লেস দেন হচ্ছে কত 10,000 হলে 4% হবে, গ্রেটার দেন হচ্ছে 5,000 লেস দেন 7,000 হলে কত হবে 2.5% হবে, আর লেস দেন যারা হচ্ছে কত 5,000 হবে তারা হবে হচ্ছে কত হবে 0। তো আমরা এটা কিভাবে বার করব? আমরা এটাকে বার করতে পারি দুটো পদ্ধতিতে বার করতে পারি। তো আমরা একটা ঘর করে নিয়ে আগে রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম। আমি দুটো পদ্ধতি দেখাই তোমাদের। তো ফার্স্ট হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে যেটা বার করব আমরা বোনাসটা বার করব। তো আমরা হচ্ছে একটা দুটো সিকোয়েন্সের উপর কাজ করতে পারি। দুটো সিকোয়েন্সের কাজ হচ্ছে বলতে কি, যদি আমরা গ্রেটার দ্যানকে ইউজ করি তাহলে এই সিকোয়েন্স আসবে, মানে গ্রেটার দ্যান 20,000, তারপরে গ্রেটার দ্যান 15,000, তারপরে 10,000, ঠিক আছে। তো আমরা ফার্স্ট গ্রেটার দ্যান 20,000 দিক থেকে শুরু করি। তো আমরা বললাম ইফ নিলাম, ইফ নেওয়ার পর হচ্ছে এই ঘরটা গ্রেটার দ্যান সমান কত আছে, ফার্স্ট কন্ডিশন 20,000, 20,000 লিখলাম। 20,000 হলে কত হবে? 20,000 হলে 8% হবে বোনাস। তো আমরা এখানে ডাইরেক্ট 8% লিখলাম, ওকে, কমা দিলাম। কমা দেওয়ার পর আবার বললাম ইফ এই ঘরটা গ্রেটার দেন সমান যদি কত হয় 15,000 হয়, তাহলে কত হবে 15,000 হলে আমার হচ্ছে 7.5% হবে, 7.5%, কমা আবার বললাম ইফ এই ঘরটা গ্রেটার দেন সমান যদি কত হয় 10,000 হয়, কমা তাহলে কত হবে 6%, 6% নিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর ইফ দিলাম আবার, ইফ ওই ঘরটা গ্রেটার দেন সমান কত যদি হয় 7,000 হয়, তাহলে কত পার্সেন্ট হবে 4%, 4% নিলাম, কমা। আচ্ছা তারপরটা বলেছে দেখো গ্রেটার দেন কত, ইফ আবার ওই ঘরটা গ্রেটার দেন সমান যদি 5,000 হয়, কমা তাহলে কত হবে 2.5%, 2.5% নিলাম, কমা। এবার হচ্ছে দেখো এই পর্যন্ত তো বললাম, তারপর হচ্ছে 5,000-এর যখন নিচে বলবে, এরকম ধরনের দেখা গেল 5,000-এর নিচে 3,000-এর নিচে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এখানে জিরো ইউজ করব। জিরো ইউজ করলাম মানে কি, যতগুলো আমরা গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন গুলোকে যদি কন্ডিশনে ও ট্রু পায় তাহলে কি করবে, প্রত্যেকটা পার্সেন্টেজ করবে। যেমন হচ্ছে ও ফার্স্ট সার্চ করবে এই ঘরটা 20,000 আছে কিনা, 20,000 যদি না পায় তখন সার্চ করবে কত 15,000 আছে কিনা, তারপর 15,000 যদি না পায় তারপর সার্চ করবে কত 10,000 আছে কিনা, তারপর 10,000 কি না পেলে তারপরেও সার্চ করবে কত 7,000 আছে কিনা,
তারপর সার্চ করবে 5000 আছে কিনা, যদি প্রত্যেকটা কন্ডিশনে মিলে যায় তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্ট বার করবে, যদি না পায় লাস্টে গিয়ে সে কি করবে, জিরোকে রিটার্ন করে দেবে। এবার হচ্ছে যতগুলো আমরা ব্র্যাকেট ওপেন করেছি ততগুলো ব্র্যাকেটকে আমরা ক্লোজ করব। তো ব্র্যাকেটকে ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে 6% ঠিক ছিল। চলো এখান থেকে এবার ক্লিক করে পার্সেন্টেজ সাইনটার উপর ক্লিক করলাম। তো দেখো এখানে হচ্ছে কেন 4% এলো। তো 7000-এর উপর কিন্তু 10,000-এর নিচে, 7000-এর জন্য 4% এসছে। ওকে, আমরা এটাকে পুরোটাকে টেনে দিলাম। তো এটা দেখো 0% এসছে। 0% তার কারণ কি, 0% হচ্ছে 5000-এর নিচে, তার জন্য 0 এসছে। আচ্ছা, কোনটা 8% এসছে? হ্যাঁ 8% এসছে। যেমন হচ্ছে কেন এসছে, এটা 20,000-এর উপর। আর একটা সিকোয়েন্সের উপর কাজ করি, কিভাবে দেখে নিই। তো আর একটা সিকোয়েন্স হচ্ছে, যদি একটা সিকোয়েন্স করলাম কি 20,000 দিয়ে শুরু করলাম, 5,000-এ শেষ করলাম। আর একটা সিকোয়েন্স হচ্ছে নিচে থেকে উপর দিকে উঠতে হবে। ঠিক আছে, নিচে থেকে উপরে কিভাবে দেখো। ফার্স্ট ইউজ করলাম ইফ। ইফ দেওয়ার পর হচ্ছে ওই ঘরটাকে নিলাম, নেওয়ার পর লেস দেন দিলাম। লেস দেন দেওয়ার পর কোনো ইকুয়াল সাইন দেবে না, ইকুয়াল সাইন দিলে তাহলে ভুল হয়ে যাবে আবার। লেস দেন কত বলবে, 5,000। 5,000 নিলাম। 5,000 নিলে কত হবে, 0, কমা দিলাম। কমা দেওয়ার পর আবার বললাম ইফ। ইফ দেওয়ার পর কত আছে, তারপর 7,000 নিলাম, লেস দেন 7,000। যদি 7,000 হয় তাহলে কি হবে, যদি 7,000 হয় তাহলে কত হবে, 7,000 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে 2.5%। আচ্ছা 2.5% নিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আবার বললাম ইফ, ওই ঘরটা লেস দেন যদি কত হয়, 10,000, কমা তাহলে কত হবে, 6%। 6% নিলাম, কমা দিলাম। আবার বললাম ইফ, ওই ঘরটা লেস দেন যদি কত হয়, লেস দেন হচ্ছে 20,000। 20,000 নিলাম, তাহলে কত হবে, 20,000 হলে 7.5% হবে। 7.5%। এবার হচ্ছে যেটা পড়ে থাকছে তার মানে সেটা এর উপর না, এর নিচে পর্যন্ত হলো আমরা পেয়ে গেলাম। যে এর নিচে যদি হয় ফার্স্ট সার্চ করবে 5,000 আছে কিনা, 5,000 সার্চ করে পেয়ে গেলে 0 দিয়ে রিটার্ন করবে। যদি 5,000 না পায় দেখবে 7,000 আছে কিনা, 7,000-এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, যদি 7,000-এর মধ্যে পায় তাহলে হচ্ছে কত পাবে, 7,000-এর নিচে পেলে ও 2.5% রিটার্ন করবে। তারপরটা দেখবো 10,000-এর নিচে আছে কিনা, যদি 10,000-এর নিচের মধ্যে পায় তাহলে 6% রিটার্ন করবে। তারপরটা দেখবো যে 20,000-এর নিচে আছে কিনা, এইভাবে করবে। তারপর লাস্টে যখন না পাবে তো কি করে দেবে, যা পাবে তার বেশি সবগুলোকে 8% রিটার্ন করে দেবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো এখানে এসছে 6। তো কিছু কি ভুল হয়েছে দেখি। ফার্স্ট ভুল হয়েছে, দুটো অ্যান্সারই এক আসবে সেম, কিন্তু এখানে অ্যান্সার সেম আসেনি, তার মানে কোথাও একটা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখতে হবে। তো ফার্স্ট হচ্ছে দেখো এখানে হচ্ছে লেস দেন হচ্ছে 5,000 হলে 0, ঠিক আছে। তারপর 5,000-এর পর লেস দেন 7.5 হলে, আচ্ছা, আড়াই, লেস দেন 7-এর নিচে হলে কত হবে, আচ্ছা লেস দেন হচ্ছে 5-এর নিচে হলে কত হচ্ছে, হুম, তারপরটা হচ্ছে কি আছে, তারপরটা হচ্ছে 10-এর নিচে হলে কত আছে, 10-এর নিচে হলে, আচ্ছা 10-এর নিচে হলে দেখো এখানে একটা স্টেপ মিসিং হয়ে গেছে। একটা মিসিং হচ্ছে কি, 10-এর নিচে হলে এখানে 4% হবে। তো এটাকে আমরা 4% করলাম। ওকে, এবং এখানে আর একটা স্টেপ বাড়বে, কি বাড়বে, আবার কমা দিলাম। এখানে আর একটা আছে দেখো 15,000, 15,000টাকে নেওয়া হয়নি। তো আমরা এখানে ইফ দিলাম। ইফ দেওয়ার পর আবার এই ঘরটাকে নিলাম, নেওয়ার পর এখানে বললাম লেস দেন কত, 15,000। 15,000 নিলাম, 15,000 নেওয়ার পর কত পার্সেন্ট হবে, 6%। তো 6% লিখলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এন্টার দিয়ে দাও, একটা ব্যাকেট নিয়ে নেবে ও। দেখো 4% চলে এলো। ঠিক আছে, তাহলে মানে আমার অ্যান্সার এবার পুরোপুরি পারফেক্ট। এবার ওকে, তাহলে আমরা দুটো সিকোয়েন্সে কাজ করতে পারি। একটা হচ্ছে ওপর থেকে যদি ধরি তাহলে তখন হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ধরে করতে হবে, আর যদি নিচে থেকে করি তাহলে লেস দ্যান ইকুয়ালস টু ধরে করতে হবে। এই নিয়মে আমাকে করতে হবে।
এবার যে ফাংশনটা ইউজ করব অর ফাংশন, এগুলো হচ্ছে ইফের সাথে কাজ করে। যেমন হচ্ছে দেখো কি বলেছে, এক্সাম্পলটা এখানে একটা এক্সাম্পল নিয়ে আছে যে 15% বোনাস উইল বি প্রোভাইডস অন সেলস হুইচ পারসনস, বলছে কাদের কাদের দেওয়া হবে, সেলসকে, হুইচ পারসনস সেলস ইন দিস লোকেশন, বলছে যাদের সেলস হচ্ছে এই লোকেশনের মধ্যে, কলকাতা, মুম্বাই অ্যান্ড পুনে, এইগুলোর মধ্যে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফার্স্ট এলাম, দেখো এখানে কি বলেছে, 15% বোনাস দেওয়া হবে সেলসের উপর। ঠিক আছে, এবং কি হুইচ পারসন সেলস মানে, এবং যাদের সেলস মানে বিক্রয়, ইন দিস লোকেশন মানে যাদের বিক্রয় এই লোকেশনগুলোর মধ্যে, যেমন কলকাতা, মুম্বাই এবং পুনের মধ্যে। ঠিক আছে, এক্সাম্পলটা বুঝতে পারলে? আর একবার বলি যে 15% বোনাস দেওয়া হবে সেলসের উপর, এবং যাদের হচ্ছে সেলস হচ্ছে এই এরিয়াগুলোর মধ্যে, যেমন হচ্ছে কলকাতা, মুম্বাই এবং পুনে, এইগুলোর মধ্যে। তো আমরা কিভাবে বার করব? তো আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে অর ফাংশন ইউজ করতে পারি। কেন অর ফাংশন ইউজ করব? এখানে অ্যান্ড তো লেখা আছে, কেন অর ইউজ করবে? যখন একটা সেলের মধ্যে দেখা গেল তিনটে কন্ডিশনের অ্যাপ্লাই হবে, দেখা গেল এই ঘরটায় মুম্বাইও হতে আসতে পারে, কখনো কলকাতাও আসতে পারে, কখনো পুনেও আসতে পারে, কখনো সুরাটও আসতে পারে, কখনো দিল্লিও আসতে পারে। তাহলে আমি যদি অ্যান্ড ফাংশন ইউজ করি, তাহলে অ্যান্ড ফাংশনের কাজ হচ্ছে কি, একটা ঘরের মধ্যে আমরা অ্যান্ডের মধ্যে ইউজ করতে পারি না, মানে একটা ঘরে দেখা গেল, আমি ইউজ করে দেখাই আগে অ্যান্ড ফাংশন দিই, অ্যান্ড লিখলাম। অ্যান্ড লেখার পর যখনই আমি, দেখো এখানে কি চেয়েছে, লজিক্যাল ওয়ান, তো লজিক্যাল ওয়ানে আমি এখানে এই ঘরটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে যেটা বলেছে, দেখো কি বলেছে, কলকাতা। তো আমরা এখানে লিখলাম ইনভাইটেড কোটের মধ্যে কলকাতা। কলকাতা লেখার পর কমা দিলাম। আবার বলেছে লজিক্যাল টু, লজিক্যাল টু এ আমি আবার এই ঘরটাকে নিলাম, কারণ হচ্ছে ওই ঘরটায় ওই লোকেশনের উপর কেন্দ্র করে আমার সব কিছু অ্যান্সার বার করতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লিখলাম এবার কি, মুম্বাই। মুম্বাই লিখলাম, মুম্বাই লেখার পর কমা দিলাম, কমা, কমা দেওয়ার পর আবার এই ঘরটাকে সিলেক্ট করলাম, সমান দিলাম, সমান দিয়ে এবার লিখছি পুনে। পুনে লেখার পর ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এখান থেকে এন্টার দিলাম, দেখো ফলস দেখিয়ে দিল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মুম্বাই তো আছে, সেলস করা হয়েছে মুম্বাই লোকেশনে, তাহলে এখানে সেক্ষেত্রে এখানে ট্রু আসার কথা, কিন্তু ফলস দেখাচ্ছে। তার মানে এখানে অ্যান্ড ফর্মুলা কাজ করবে না। ঠিক আছে, মানে কি, এই ঘরে হয় মুম্বাই হোক, হয় কলকাতা হোক, অথবা পুনে হোক, যদি থাকে তিনটের মধ্যে একটাও থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার বোনাসটা সে পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বোনাস পাচ্ছে না, তাহলে আমাদের এখানে কি করতে হবে, অ্যান্ড ফর্মুলা হবে না, এখানে সেক্ষেত্রে অর ফাংশন হবে। তো আমরা ওটাকে কেটে অর করলাম, বাকি কন্ডিশন সেম থাকবে। ওকে করলাম, দেখো ট্রু চলে এলো, এন্টার দিলাম। তো এবার ট্রু আসার পর আমাকে এখানে কনভার্ট করতে হবে, কিসের, ট্রুগুলোকে আমাকে বোনাসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এবং যাদের বোনাস পাবে না তাদের জিরো করতে হবে। তো কিভাবে, দেখো এর জন্য কিছুই নাই, আমার এখানে ফর্মুলা বারে আসবো, ফর্মুলা বারে সেখানে আমরা ইউজ করব ইফ ফর্মুলা, ইফ দেবো, ব্র্যাকেট দেবো। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা কমা ইউজ করব, মানে কি, কম্পিউটার ফার্স্ট হচ্ছে, সরি, অর ফাংশন আগে চেক করবে, অর ফাংশন যদি আমার রেজাল্ট ট্রু বার করে, তাহলে সেক্ষেত্রে কি করবে, রিটার্ন করবে 15%, না হলে কি হবে, রিটার্ন করবে 0। ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিয়ে দিলাম। তো দেখো এখানে চলে এসছে, এবার পার্সেন্টেজ সাইনের উপর ক্লিক করো, ক্লিক করলাম, দেখো এখানে যেখানে যেখানে 15% এসছে, ঠিক আছে, যেখানে যেখানে তোমার হচ্ছে, যেমন হচ্ছে মুম্বাই বলে 15% এসছে, দিল্লি বলে 0। তার কারণ কি, এখানে কন্ডিশন দিয়েছে কলকাতা, মুম্বাই আর পুনে, যেখানে যেখানে দেখো কি আছে, পুনে আছে সেখানে 15%, এবং মুম্বাই 15%, আর কলকাতা 15% এসছে। তো এটা হলো তোমার হচ্ছে কিসের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে হলো। অ্যান্ড এর ক্ষেত্রে কি, অ্যান্ড এর ক্ষেত্রেও একটু আলাদা হবে। দেখো এখানে কি বলেছে, 15% বোনাস উইল বি প্রোভাইডস অন সেলস, বলছে সেলসের উপর 15% দেওয়া হবে, হুইচ পারসন সেলস ইন দিস লোকেশন, এবং যে হচ্ছে এই এরিয়ার মধ্যে করে, সেটা হচ্ছে কোন এরিয়া, মুম্বাই, এবং মুম্বাই এরিয়া, এবং তার সাথে বলছে অ্যান্ড হুজ সেলস গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000,
ঠিক আছে, যাদের সেলস হচ্ছে গ্রেটার দেন 15,000 অথবা তার বেশি, আদারওয়াইজ জিরো, মানে আদারওয়াইজ কি হবে, জিরো হবে। তো আমরা আগে ফার্স্ট বার করি, সমান দেবো, সমান দিয়ে লিখবো অ্যান্ড দেওয়ার পর এখানে লজিক্যাল ওয়ান বলেছে। লজিক্যাল ওয়ান বলতে কি, এখানে ফার্স্ট কন্ডিশন আমাকে মুম্বাই করতে হবে লোকেশনটাকে, মানে আমাকে কম্পিউটার একটি অ্যান্ডের মধ্যে কি করাতে হবে, যে ওই লোকেশনটা এই ঘরটার সমান কি আছে, মুম্বাই আছে কিনা। তো ইনভাইটেড কোটের মধ্যে সবসময় আমরা লিখব মুম্বাই, যেটা কন্ডিশন বলেছে মুম্বাই লিখলাম এবং কমা দিলাম। দেখো এখানে কি বলেছে, লজিক্যাল টু। লজিক্যাল টু বলতে কি, লজিক্যাল টু এখানে বলেছে দেখো কি, অ্যান্ড হুজ সেলস গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000, তার মানে হচ্ছে সেলসের ঘরটাকে এবার নিতে হবে। নিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু কত, 15,000 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো ট্রু এসছে, তার কারণ কেন, দুটো কন্ডিশনই মিলেছে। আচ্ছা, অর কন্ডিশনে একটু বলে নিই, যে অর ফাংশন কাজ করবে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় সেক্ষেত্রে তোমার কি আসবে, ট্রু আসবে, আদারওয়াইজ ফলস। অ্যান্ডের ক্ষেত্রে কি, অ্যান্ডের ক্ষেত্রে দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে, দেখা গেল একটা কন্ডিশন ট্রু হলো একটা কন্ডিশন ফলস হলো, সেক্ষেত্রে কিন্তু আসবে না। যেমন হচ্ছে দেখে নিই কোনো কন্ডিশন, যেমন হচ্ছে মুম্বাইয়ের সব কটা ট্রু এসছে। আচ্ছা, তো আমি একটা মুম্বাইকে একটুখানি জাস্ট খালি কমিয়ে দিলাম। তো কমিয়ে দিলাম বলতে কত করলাম, এটাকে করলাম 14,900 করলাম। দেখো এখানে ফলস এসে গেছে, তার কারণ কি, ফার্স্ট কন্ডিশন তো মুম্বাই মিলেছে, সেকেন্ড কন্ডিশন কিন্তু আর মেলেনি। কারণ হচ্ছে কি, ফার্স্ট কন্ডিশন হওয়া চাই মুম্বাই এবং সেকেন্ড কন্ডিশন হওয়া চাই গ্রেটার দেন 15,000। তো এখানে তো গ্রেটার দেন 15,000 নেই, এখানে লেস দেন হয়ে আছে 15,000-এ, সেক্ষেত্রে ফলস এসছে। তো সেরাম ঠিক সেরাম ভাবেই এখানে আমরা ট্রুগুলোকে কনভার্ট করতে পারি কিসে, পার্সেন্টেজে। তার জন্য আমাকে ইউজ করতে হবে ইফ ফর্মুলা। ইফ দিলাম ফার্স্টে, ইফ নেওয়ার পর লাস্টে গিয়ে কমা দিয়ে কি করতে হবে, 15% নিলাম, কমা দিলাম, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এন্টার দিলাম। তো 15 এসছে, 15 আসার পর এখানে আমরা পার্সেন্টেজে ক্লিক করব, পার্সেন্টেজ সাইনে কনভার্ট হয়ে গেল। তো দেখো এখানে সব এসছে 0%, শুধু লাস্টে এসছে আবার 15%। 0 কেন এসছে, এগুলো কারাও পাবে না, কেবলমাত্র কারা পাবে, বোম্বাই লোকেশনে যারা আছে এবং যাদের সেলস হচ্ছে কত, 15,000-এর বেশি। এটা হলো অ্যান্ড এর ফর্মুলা। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, ইফ ফর্মুলা, তারপর শিখলাম অর এবং তার সাথে অ্যান্ড। তো ইফ ফর্মুলা কিভাবে কাজ করে, যদি কোনো লজিক সেটা সত্য হয় তাহলে ট্রু হবে, যদি কোনো লজিক ফলস হয় সেক্ষেত্রে ফলস আসবে। মানে ফার্স্ট ও কী করবে, লজিক্যাল টেস্ট করবে সেই ভ্যালুটার। ঠিক আছে, সেই লজিক্যাল ভ্যালুটা টেস্ট করবে বলতে কেমন ধরনের, যেমন আরেকটু বোঝায়, যেমন হচ্ছে আমাকে বলল যে কেউ যদি 30-এর বেশি পায় তাহলে পাস করবে, না হলে ফেল করবে। তার মানে কি চেক করবে, ও প্রত্যেকটা সেলে চেক করবে ওই ভ্যালুটা 30-এর উপর আছে কিনা। তাহলে 30-এর উপর যদি ও চেক করে পায় যে হ্যাঁ সত্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ও রিটার্ন করবে ট্রু, যদি না হয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। তারপর আমরা যে এটা দেব এক্সাম্পলটা, সেটা হচ্ছে দেখো এখানে কি কি এক্সাম্পল নেওয়া আছে। আমার এক্সাম্পল নেওয়া আছে কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস, এই কটা তোমার নেওয়া আছে। তো ফার্স্ট শিখবো কাউন্টার ফর্মুলাটা কি কাজ করে, কাউন্টার ফর্মুলা কাজ করে ও নাম্বার প্লাস তোমার হচ্ছে টেক্সট দুটো কি কাউন্ট করতে পারে, মানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার নাম হচ্ছে কাউন্ট অল, মানে নাম্বার থাকুক টেক্সট থাকুক ও দুটো কি কাউন্ট করবে। ফার্স্ট হচ্ছে যেমন হচ্ছে যদি বলা হয় আমাকে কাউন্ট করো যে কতগুলো কাস্টমার আছে, তো আমি এখান থেকে কাস্টমার কাউন্ট করার জন্য আমরা কাউন্টটা ইউজ করতে পারি। তো কাউন্টটা ইউজ করলাম, কাউন্টটা ইউজ করার পর পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে আমরা এন্টার দিলাম। তো দেখো সঙ্গে সঙ্গে আমার দেখিয়ে দিচ্ছে যে আমার কাস্টমার সংখ্যা টোটাল হচ্ছে 23টা। ঠিক আছে, আচ্ছা, তারপর রিচার্জ অ্যামাউন্ট টোটাল কত করা হয়েছে, মানে কতগুলো কাস্টমারের রিচার্জ অ্যামাউন্ট হয়েছে সেটা বার করো। তাহলে সেটা সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি কাউন্ট, কারণ হচ্ছে যখন রিচার্জ অ্যামাউন্ট বলছে সেটা হচ্ছে নিউমেরিক সংখ্যা। তো কাউন্ট ফর্মুলা হচ্ছে সবসময় ও নিউমেরিক সেলকে কাউন্ট করে। ঠিক আছে, ও নিউমেরিক সেলকে কাউন্ট করবে। তো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম।
এন্টার দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখো এসছে এখানে 23টা এসছে, দেখা গেল কোনো জায়গায় কেউ পেয়ে 0 করলাম, সেক্ষেত্রেও 23টা আসবে, কারণ হচ্ছে 0 হচ্ছে নাম্বারিং এর পজিশনের মধ্যে আসছে, আমি ডিলিট করে দিলাম। তো দেখা গেল পেমেন্ট করিনি 0, সেক্ষেত্রে এখানে আমার কি এসছে, টোটাল কাস্টমার পেমেন্ট করেছে যেটা রিচার্জ অ্যামাউন্ট করেছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 22 জন করেছে। ঠিক আছে, কাস্টমার আছে টোটাল 23টা, দেখা গেল তোমার হচ্ছে পে করেছে রিচার্জ করেছে কত, 22 জন করেছে। তারপরটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা কাজ করে কি, কোনো রেঞ্জের মধ্যে কটা সেল ব্ল্যাঙ্ক আছে ও কাউন্ট করে বলে। তো ইউজ করব কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক করার পর আবার এইটাকে নিলাম, নেওয়ার পর আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম পুরোটা, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে এন্টার দিলাম। তো দেখো আমার কতটা দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে একটা আছে, ঘর ফাঁকা আছে। ঠিক আছে, কটা কাস্টমার পেমেন্ট করেনি, একজন কাস্টমার এখানে আমার পেমেন্ট করেনি। ঠিক আছে, এখানে দেখো যে ঘরটা ফাঁকা আছে সে ঘরটা আমার পেমেন্ট হয়নি। ওকে, তারপর হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফ ফর্মুলা কি কাজ করে, কাউন্ট ইফ ফর্মুলা কাজ করে হচ্ছে পার্টিকুলার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর, মানে শর্তের উপর ভিত্তি করে ও কাউন্ট করে। যেমন হচ্ছে আমাকে বললো যে এখানে, আচ্ছা, তো কাউন্ট ইফ ফর্মুলাটা আমরা এখান থেকে দেখো এদিকে লেখা আছে আমার কাউন্ট ইফ। ওকে, তো আমরা এখানে এলাম, ফার্স্ট সমান দিলাম, সমান দিয়ে দেখো আমরা বার করব যে এয়ারটেলের টোটাল কাস্টমার কটা আছে এবং জিওর কাস্টমার কটা আছে আমরা বার করব। ঠিক আছে, তো সমান দেবো, সমান দিয়ে এখানে লিখব COUNT কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব পুরোটা, পুরোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব, দিয়ে কমা দেবো, কমা দেওয়ার পর আমার এখানে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে এয়ারটেল। আমি এখানে ক্রাইটেরিয়া এয়ারটেল কথাটা হাতেও লিখতে পারি। ঠিক আছে, এয়ারটেল লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে দেখো আমার টোটাল এয়ারটেল হচ্ছে কতগুলো আছে, 12 জন কাস্টমার আছে। ঠিক আছে, 12 জন আছে, রিটেলার আছে। আচ্ছা, জিওর কত আছে, আমি যদি এখান থেকে এখানে একটা জিনিস বলি, যেখানে আমি যেটা লিখেছিলাম ইনভাইটেড কোটের মধ্যে, আমি এটা ইনভাইটেড কোটের মধ্যে না লিখে যদি আমি ডাইরেক্ট ওই ঘরটাকে সিলেক্ট করি সেক্ষেত্রেও আমার অ্যান্সার দেখাবে। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই দুটোকে আমাকে ফিক্সড করতে হবে, F4 দিয়ে ফিক্সড করে নিলাম যাতে সেলগুলো পরবর্তীকালে যখন ড্র্যাগ করব নিচের দিকে সরে না যায়। জিওর কাস্টমার কটা আছে, 7টা আছে। ঠিক আছে, এবার দেখো মাল্টিপল ক্রাইটেরিয়া। মাল্টিপল ক্রাইটেরিয়া বলতে কি, যেখানে হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া কি ইউজ হয়, মাল্টিপল ক্রাইটেরিয়া এই জন্য ইউজ হয়, যেমন হচ্ছে দেখা গেল দুটো কন্ডিশন, যেমন হচ্ছে উজ্জ্বল মণ্ডল হচ্ছে রিটেলার এবং এয়ারটেল কতগুলো আছে তার কানেকশন বার করতে হবে, কতগুলো রিচার্জ হয়েছে বার করতে হবে। তো আমরা ফার্স্ট হচ্ছে আমরা নেব ফার্স্ট কাউন্ট ইফস নিলাম মাল্টিপল ক্রাইটেরিয়ার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখো কি, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা, রিটেলার নেমগুলো আমরা পুরোটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 নিলাম, নেওয়ার পর হচ্ছে কমা দিলাম, কমা দিয়ে এখানে কি বলেছে ক্রাইটেরিয়া 1, আমি এখান থেকে ক্রাইটেরিয়া 1 যেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দিয়ে বলছে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে কোনটা, ক্রাইটেরিয়া 2 হচ্ছে এটা। ঠিক আছে, দেওয়ার পর কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া 2 কোনটা, ক্রাইটেরিয়া 2 হচ্ছে এয়ারটেল নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম। তো দেখো এখানে দেখাচ্ছে উজ্জ্বল মণ্ডল যে এয়ারটেলের করেছে রিচার্জ অ্যামাউন্ট 3বার করেছে। ঠিক আছে, 3বার রিচার্জ করেছে। ওকে, তো এখান থেকে আমরা যখন টেনে দেবো সব কটা বার হয়ে যাবে। তো এখানে দেখা গেল রোহিত মণ্ডল, আমি এখানে এয়ারটেলই নিলাম, এয়ারটেল, এখানেও নিলাম এয়ারটেল। তো এখান থেকে আমরা নিলাম এয়ারটেল এয়ারটেল এয়ারটেল, তিনটি নিলাম। তো নেওয়ার পর এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, যখন এগুলো তোমার ড্র্যাগ করবে তার জন্য ফিক্সড করে রাখবে, যদি না ফিক্সড করো তাহলে প্রবলেম কি হবে, শুধুমাত্র যে ক্রাইটেরিয়াগুলো নিয়েছো সেগুলো নয়, যেগুলো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 2 3 নিয়েছো সেইগুলোকে সিলেক্ট করবে।
ঠিক আছে, নিলাম, নেওয়ার পর এবার হচ্ছে এন্টার দিলাম। এটাকে তাহলে কি হবে, যখন তুমি ড্র্যাগ করবে তাহলে সেলগুলো ওগুলো সরে আসবে না। আমরা এখান থেকে নিলাম, দেখো রোহিত ঘোষের এয়ারটেলের রিচার্জ হয়েছে 2 বার, সুজয় বিশ্বাসের রিচার্জ হয়েছে 1 বার। সাম ইফ ক্রাইটেরিয়া, ওয়ান ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমার হচ্ছে কি করে, টোটাল অ্যামাউন্টকে ক্যালকুলেশন করে। যেমন হচ্ছে আমরা এখানে ইউজ করলাম, সমান দিলাম সাম ইফ, দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা দেখো কি বলেছে, রেঞ্জ হচ্ছে আমার কি বার করতে হবে, কোম্পানি নেমের টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে রিচার্জ হয়েছে সেটা বার করতে হবে। তো নেমে কোম্পানি নেমটাকে পুরোটা নিলাম, নেওয়ার পর F4 দিয়ে এখানে ফার্স্টেই লক করে দিলাম। লক করার পর দেখো কি বলেছে, ক্রাইটেরিয়া হচ্ছে কি এয়ারটেল, কমা দিলাম। কমা দেওয়ার পর বলছে দেখো ক্রাইটেরিয়া রেঞ্জ টু, সাম রেঞ্জের মধ্যে কি সাম রিচার্জ অ্যামাউন্টটা পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর F4 দিয়ে আমরা এটাকে লক করব, দিয়ে এন্টার দেব। তো এখানে চলে এলো দেখো 28,650 টাকা টোটাল এয়ারটেলের রিচার্জ হয়েছে। জিওর কত রিচার্জ হয়েছে, জিওর টোটাল রিচার্জ হয়েছে 17,500। আচ্ছা, তারপরটা দেখো কি আছে, সাম ইফস ফর্মুলা কি কাজে লাগে দেখো, মাল্টিপল ক্রাইটেরিয়া বলতে কি, মাল্টিপল ক্রাইটেরিয়া যেটা হচ্ছে, মাল্টিপল ক্রাইটেরিয়া বলতে একের অধিক যখন শর্ত থাকবে তখন হচ্ছে সাম ইফস দিয়ে করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমার যেখানে হচ্ছে আলাদা আলাদা কোম্পানি আছে, দেখা গেল এয়ারটেল আছে, এয়ারটেল, এখানে হচ্ছে জিও, আর এখানে হচ্ছে ভোডাফোন। তিনটে ব্যক্তি নেওয়া আছে, তিনটে ব্যক্তির 3 রকম কোম্পানির টোটাল রিচার্জ কত হয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে হবে সাম ইফস হয়ে যাবে। তো সাম ইফস লিখলাম, সাম ইফস এবং সাম ইফের মধ্যে পার্থক্য কি, সাম ইফসের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে সাম ইফসের ফার্স্টে হচ্ছে সাম রেঞ্জ নিতে হয়, এবং সাম ইফের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে কি নিতে হয়, রেঞ্জ নিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া, তারপরে সাম রেঞ্জ, এটা হচ্ছে ডিফারেন্স। তো সাম ইফস নিলাম, সাম ইফসের ফার্স্ট হচ্ছে দেখো কি বলেছে সাম রেঞ্জ, তো পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর F4 দিয়ে লক করলাম, লক করার পর কমা দিলাম। তারপরটা বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, রিটেলার নেম, তো রিটেলারগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পুরোটা সিলেক্ট করলাম রিটেলার, F4 দিয়ে লক করলাম, কমা দিলাম, দিয়ে রিটেলারটাকে নিলাম, নেম, ওকে, ক্রাইটেরিয়া। তারপরটা দেখো বলেছে কি কোম্পানি নেম, কোম্পানি কি এয়ারটেল আছে, তাহলে কোম্পানির রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, এর মধ্যে থেকে আমি কোম্পানির নামগুলো পাবো। পুরোটা সিলেক্ট করলাম, F4 দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এখান থেকে হচ্ছে কোম্পানি নেম এয়ারটেল, এবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে এন্টার দেবো। তো এখান থেকে চলে এলো, টোটাল হচ্ছে উজ্জ্বল মণ্ডলের রিচার্জ হয়েছে এয়ারটেলের 8,250, এবং রোহিতের জিও রিচার্জ হয়েছে 6,050, এবং সুজয় বিশ্বাসের ভোডাফোনের কোনো রিচার্জ হয়নি। তাহলে এই দেখি এখানে নামটা চেঞ্জ করে অন্য কোম্পানির এয়ারটেল দিলাম, দেখো এয়ারটেলের রিচার্জ হয়েছে কত, 3,600। তো এইভাবে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে ইউজ করতে পারি। তারপরে দেখো এখানে কিছু ফর্মুলা ইউজ আছে, সেটা হচ্ছে কি অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে গড়, ইফ মানে হচ্ছে একটা শর্তের উপর, মানে ওয়ান কন্ডিশনের উপর ভিত্তি করে যখন কোনো গড় বার করা হয়। যেমন হচ্ছে আমার এয়ারটেলের টোটাল যা রিচার্জ হয়েছে তার গড় কত, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাভারেজ ইফ। তো সমান দেবো, সমান দিয়ে লিখবো অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ লেখার পর ফার্স্ট হচ্ছে আমাদের কাছে কি নিতে হবে, রেঞ্জ নিলাম। রেঞ্জ হচ্ছে কি এয়ারটেল ভোডাফোন, তাহলে কোম্পানি নেমটা হচ্ছে আমার রেঞ্জ পুরোটা, F4 দিলাম। দিয়ে দেখো এখানে বলছে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমার এখানে হচ্ছে কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া এয়ারটেল, আবার কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে আমার রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে সেটা, পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম।
তাহলে অ্যাভারেজ রেঞ্জ এয়ারটেলের কত পেলাম, এয়ারটেলের হচ্ছে অ্যাভারেজ হচ্ছে রেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে 2300 কত টাকা, 2300 হচ্ছে 87 টাকা 50 পয়সা, এবং জিওর হচ্ছে 2357 টাকা 40 পয়সা। ঠিক আছে, দেখো এখানে একটু সামান্য ভুল হয়েছে, কি করে ভুলটা ধরলাম, সামান্য হচ্ছে ভুলটা আমি যখন এটাকে ড্র্যাগ করেছি দেখো ওটা একটা নিচে হয়েছে, তো আমার মানে কি এখানে আমার F4 করতে ভুলে গেছিলাম, তো এখান থেকে আবার ক্লিক করে নাও, পুরোটা সিলেক্ট করে F4 দিয়ে নাও, এন্টার দাও, তার আগে এবারটাকে টেনে নাও। আচ্ছা, কন্ট্রোল জেড, ঠিক আছে, শুধু এই মাত্র এই ঘর পর্যন্ত টানো, ওকে। তাহলে আমার এটা বার হয়ে গেল কত, 2916 টাকা 67 পয়সা। এবার হচ্ছে মাল্টিপল কন্ডিশনের উপর, যেমন হচ্ছে এবার কি মাল্টিপল কন্ডিশন, তো আমি এই দুটো কি নিলাম, এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে আসবো মাল্টিপল কন্ডিশনের উপর অ্যাভারেজ গড় বার করব। ঠিক আছে, মানে রিটেলারের এবং এয়ারটেলের যতগুলো রিচার্জ হয়েছে তার গড় কত, তখন ইউজ করব অ্যাভারেজ ইফ, কি ইউজ করব, অ্যাভারেজ ইফস ইউজ করব। নিলাম, ফার্স্ট দেখো বলছে অ্যাভারেজ রেঞ্জ, তো অ্যাভারেজ রেঞ্জ ফার্স্ট নিলাম, ওখান থেকে সব সময় ফর্মুলা জন্য তখন যখন তোমরা ইউজ করবে সব সময় পড়বে যে ফর্মুলার কি সিনট্যাক্সটা কি বলতে চাইছে, এখানে সিনট্যাক্সগুলো প্রত্যেককে দেখবে নিচে লেখা থাকে, তো সিনট্যাক্স যদি বুঝে ফেলো তোমাকে আর কাউরির দরকার হবে না, তুমি নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস যত বেশি করবে এগুলো তত বেশি করতে পারবে। কমা দিলাম, কমা দেওয়ার পর দেখো বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে কোনটা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমার এখানে নামগুলো হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তো আমি নামগুলোকে সিলেক্ট করলাম, F4 দিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া 1 যে হচ্ছে রোহিত ঘোষ, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, কোম্পানি নেমগুলোকে নিলাম, কোম্পানি নেম নেওয়ার পর আমরা এখান থেকে F4 দিলাম, F4 দিয়ে কমা দিলাম, কমা দিয়ে এবার হচ্ছে কি নিলাম, এখান থেকে আমরা কোম্পানি নেমটাকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তো দেখো কত এলো, 2300 এলো গড়। ঠিক আছে, এর কত এলো, সুজয় বিষয়ে জিওর 3100 গড় এসছে। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি এই ফর্মুলাগুলো দিয়ে। তাহলে আমরা এখানে যে যে ফর্মুলা শিখলাম সেটা কি কি, এখানে শিখলাম কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক, এবং তার সাথে শিখলাম এখান থেকে, আচ্ছা 24 একটু নাম্বারিংটা ঠিক করে নিই, 25 26 27 28 29 30। আচ্ছা, এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি কি, তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক, এখানে অ্যাভারেজ ইফস, এবং এখান থেকে শিখলাম যেটা সেটা হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস, সাম ইফ এবং সাম ইফস। এবার পরে যেটা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্ডেক্স ফর্মুলা শিখবো। ইন্ডেক্স ফর্মুলা দেখো, ইন্ডেক্স ফর্মুলা কি, ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে সব থেকে একটা বেস্ট ফর্মুলা, ইন্ডেক্স এবং ম্যাচ এবং এইচ লুকআপ, ভি লুকআপ, এগুলো হচ্ছে সব থেকে এক্সেলের সব থেকে ভালো একটা যে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, এগুলো ভালো করে শিখতে হয়। তো দেখো এখানে হচ্ছে আমার কি আছে, দেখো এখানে কতগুলো ডেটা আছে। ঠিক আছে, ডেটা আছে, এখানে আমি লিখেছি রো, মানে আমার সিলেকশনটা হবে রো ওয়াইজ, তার জন্য এখানে রো লিখেছি। তো এখান থেকে ইন্ডেক্স ফর্মুলা দিয়ে আমি কি বার করতে পারি, ইন্ডেক্স ফর্মুলা দিয়ে দেখা গেল যেটা বার করতে পারি সেটা হচ্ছে দেখা গেল কোনো রো এর পজিশনে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই রো এ কি আছে সেই ভ্যালুটা আমরা বার করতে পারি। তো ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স নেওয়ার পর ফার্স্ট আমাকে বলেছে অ্যারেটা পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দেখা গেল কত নম্বর রো এর বার করতে চাই, তাহলে আমি এখানে লিখলাম 1, 1 লেখার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার কি দেখাচ্ছে, 450 দেখাচ্ছে। যখনই আমি একটাকে চেঞ্জ করে দেখা গেল আমি লিখলাম 5, তাহলে দেখো কত দেখাচ্ছে 200, মানে লাস্ট কলামে যে 5 ভ্যালুটা আছে 200। তো এইভাবে একটা দেখা যায়। আর একটা হচ্ছে কলাম ওয়াইজ বলতে কেমন দেখা গেল, আমাকে বলল যে 3 নম্বর কলামে কি আছে সেটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইউজ করব ইন্ডেক্স, ইন্ডেক্স ইউজ করার পর আমরা ইউজ করব এটা পুরোটা ইউজ করার পর
কমা দিলাম, কমা দেওয়ার পর দেখো এখানে তো কোনো রো নেই, রো হচ্ছে সেম, তো রোটাকে এস্কেপ করবে কিভাবে, আর একটা কমা দেবে, তাহলে রো এস্কেপ হয়ে যাবে। দেওয়ার পর হচ্ছে কত নম্বর কলাম বলা হয়েছে, 3 নম্বর কলাম। আমরা 3 নম্বরটা হাতে লিখতে পারি অথবা সিলেকশনও করতে পারি, কোনো অসুবিধা নেই। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো 3 নম্বর হচ্ছে 710, তো কিভাবে 1 2 3, তো 3 নম্বর এসছে 710 এসছে। ওকে, তারপরটা দেখো এখানে ম্যাচ ফাংশন ইউজ করা হয় অ্যাকচুয়ালি আমাকে পজিশন বার করার জন্য। এখানে হচ্ছে যেমন হচ্ছে 3 নম্বর কলামে ভ্যালু কি আছে, এখানে হচ্ছে দিল্লির পজিশন কত, পুনের পজিশন কত আমাকে বার করতে হবে, ঠিক আছে। পজিশন পজিশন বার করতে হবে, তো পজিশন কিভাবে বার করব, দেখো সমান দিলাম, সমান দিয়ে লিখলাম, সরি MATCH, ম্যাচ, ম্যাচ লিখলাম। ম্যাচ লেখার পর লুকআপ ভ্যালু আমি হাতে লিখতে পারি, যদি হাতে লিখি তাহলে ইনভাইটেড কোটে এইরকম ভাবে লিখতে হবে, দিল্লি কমা, পুরোটা সিলেক্ট করব, রেঞ্জ লুকআপটা এখান থেকে হচ্ছে, আচ্ছা এখান থেকে নিলাম, লুকআপ অ্যারেটাকে নিলাম, নেওয়ার পর F4 দিলাম, কমা দিলাম, দিয়ে এখান থেকে দেখো হচ্ছে আমরা নেবো 0 নেবো, এক্স্যাক্ট ম্যাচ করার জন্য সবসময় 0 নেব। তো বেশিরভাগই আমাদের ম্যাচ ফাংশনের মধ্যে এক্স্যাক্ট ম্যাচ করার ক্ষেত্রে ইউজ করা হয়, ওর জন্য আমরা 0টাই ইউজ করি। তো দেখো দিল্লির পজিশন হচ্ছে 1। আচ্ছা এখানে আমরা যদি দিল্লির না লিখে আমি যদি আমি এখান থেকে সেল নাম্বারটাকে উল্লেখ করে দিই, তাহলে সেটা বেটার হবে। তাহলে কি হবে, যখন ড্র্যাগ করব পরেরটা অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখো পুনের পজিশন হচ্ছে 6 নম্বর পজিশন, ঠিক আছে। যেমন পুনের পরিবর্তে আমি যদি এখানে পাটনা লিখি, তাহলে পাটনা কত নম্বর পজিশন আসছে, এন্টার দিই, 5 নম্বর পজিশনে আসছে, ঠিক আছে। এবার যেটা ইউজ করব, ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ভিলুকআপ ফর্মুলাটা কি কাজে লাগে, ভিলুকআপ ফর্মুলাটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। যেমন হচ্ছে আমার এখানে দুটো ডেটা পরপর পাশাপাশি দেওয়া আছে, ঠিক আছে, তাদেরটাকে আমাকে লুকআপ করতে হবে। যেমন হচ্ছে আমার ফার্স্ট লুকআপ করতে হবে যে 101 এখানে কোড আছে, এখানে তোমার উলট পালট দেওয়া আছে, মানে 101-এর পর 105 আছে, এদিকে দেখো 107 আছে, তো আমার এখানে উলট পালট আছে। যখন নিচে আমার আছে ডেটা এটা শর্ট করা আছে, এখান থেকে এক মানে 101, তারপর 104, 105, এগুলো আমার হচ্ছে শর্টিং করা আছে পরপর। তো আমার সেটা কিভাবে আসবে, এখানে আমাকে আনতে হলে কপি পেস্ট করে আনতে পারা যাবে না, তো আমাকে আনতে হবে কোনো ফর্মুলা দিয়ে। যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভিলুকআপ ফর্মুলা। তো ইউজ করব কিভাবে, ফার্স্ট ইউজ করব ভিলুকআপ লিখবো। ভিলুকআপ লেখার পর দেখো লুকআপ ভ্যালু, সবসময় লুকআপ ভ্যালু মানে কাকে কেন্দ্র করে আমি কি বার করতে চাইছি, ডিপার্টমেন্টকে। তো আমার ডিপার্টমেন্ট বার করতে গেলে আমাকে একটা কিছু নিতে হবে, লুকআপ ভ্যালু সবসময় ইউনিক থাকবে, ঠিক আছে, মানে সেই ভ্যালুটা যেন একবারই থাকে। তার জন্য আমি চুজ করেছি এখানে ইউনিক ভ্যালু হচ্ছে সবসময় আইডি। আইডি হচ্ছে ইউনিক ভ্যালু, ওই জন্য ইউনিক আইডিকে নিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এখান থেকে আমরা যেটা নেবো, তারপর হচ্ছে দেখো টেবিল অ্যারে আমরা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর F4 দিলাম, আচ্ছা F4 দিলাম কেন হচ্ছে, যাতে যখন ড্র্যাগ করবো যাতে না সরে চলে যায়। তারপর কমা দিলাম, তারপর দেখো কলাম ইন্ডেক্স, মানে ওকে কেন্দ্র করে ওর আইডি এগেনস্টে আমরা কোন কলামটাকে বার করব। তো এখানে দেখো 1 এবং 2, তাহলে 1 কলামে আছে আইডি এবং সেকেন্ড কলামে আছে কি, ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্টের কলামটা হচ্ছে 2, তো আমরা এখানে 2 লিখবো। 2 লেখার পর কমা দিয়ে আবার এক্স্যাক্ট ম্যাচ করার জন্য এখানে লিখবো ফলস লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখানে দেখো চলে এসছে 101-এর যে আছে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে সেলস, তো আমরা পুরোটা করে দিলাম। তার বেসিক কত এবার বার করব, এখান থেকে আবার লিখব ভিলুকআপ সমান, ভিলুকআপ লিখলাম, নেওয়ার পর আইডিকে নিলাম, আইডিকে নেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর আমরা পুরো টেবিলটাকে নিলাম, টেবিল অ্যারে F4 দিয়ে আবার লক করলাম। এটার ক্ষেত্রেও কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2, কমা দিলাম, কমা দিয়ে এখানে লিখলাম ফলস, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম। তো দেখো এখানে 101-এর কত হচ্ছে, এখানে আছে দেখি, এই যে 101, 25,000, তো 25,000 চলে এসছে।
আমরা এটাকে পুরোটাকে টেনে দিলাম। তো টেনে দেওয়ার পর সবকটা বার হলো, এটা একটা ফর্মুলা হলো। তারপরটা দেখো এইচ লুকআপ। এইচ লুকআপ ফর্মুলা কি থাকে, যেটা হচ্ছে হরিজন্টালি থাকে, মানে হচ্ছে এইভাবে ডেটা থাকবে, ঠিক আছে, মানে এইভাবে তোমার হচ্ছে হেডিং থাকবে আর ডেটা এইভাবে পাশাপাশি থাকবে। সেক্ষেত্রে আমরা তখন এইচ লুকআপকে ইউজ করে বার করতে পারি। তো এইচ লুকআপ যেমন হচ্ছে আমরা এখান থেকে দেখা গেল, আমি এখান থেকে ডিলিট করলাম এটাকে একটু সরিয়ে দিলাম এদিকে। আচ্ছা, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফার্স্ট ইউজ করতে পারি ডেট অফ বার্থ বার করতে হবে, তাহলে আমরা এখানে ইউজ করব এইচ লুকআপ। এইচ লুকআপ ইউজ করলাম। এইচ লুকআপ ইউজ করার পর সেম হচ্ছে, যেমন হচ্ছে ওটা ভিলুকআপ ছিল, এটা হচ্ছে এইচ লুকআপ। এখানে নিলাম লুকআপ ভ্যালু হচ্ছে আইডি, কমা দিলাম। তারপরটা দেখো কি বলেছে, তারপরটা হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে এটা পুরোটা নিলাম, দিয়ে F4 দিয়ে লক করলাম। ভিলুকআপের ক্ষেত্রে ছিল কলাম ইন্ডেক্স থাকবে সবসময়, আর এইচ লুকআপের ক্ষেত্রে সবসময় রো ইন্ডেক্স থাকবে। তো আমার দেখো ডেট অফ বার্থের যে এটা আছে রোটা, সেটা কত নম্বর রো, তাহলে এখান থেকে ডেট অফ বার্থের রো হচ্ছে 2, কমা দিলাম, দিয়ে এখানে লিখবো এক্স্যাক্ট ম্যাচ করব, তার জন্য লিখবো ফলস। ফলস লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো 30 চলে এলো। এখানে যখন আমরা এটাকে ড্র্যাগ করব, তার আগে এটাকে আমরা ফিক্সড করে নেব, M10টাকে ফিক্সড করে নিলাম। টেনে দাও, টানার পর তোমাকে একটাই শুধু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা এটাই যে প্রত্যেকবার এটাই চেঞ্জ করবে, যেটা 2 আছে পরের কলামটাকে শো করার জন্য 3 করবে, তারপরের কলামটা শো করার জন্য এটাকে করবে 4। তো এসছে দেখো কোয়ালিফিকেশন বিএ, এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে আসছে 2 জানুয়ারি 00। তাহলে কারণ আসছে কেন, এটা হচ্ছে তোমার এর ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম ধরনের আসবে, তো এইখানে আসবে কাস্টম দেখাচ্ছে, যেখানে এখানে ক্লিক করবে, এখান থেকে জেনারেল করো। তো দেখো এর এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছর। ওকে, তো এখান থেকে যখনই তুমি চেঞ্জ করবে, দেখা গেল আমি দিলাম 201, আমি দিলাম 165। তো দেখো তার ডেট অফ বার্থ হচ্ছে 17ই মার্চ 20, কোয়ালিফিকেশান হচ্ছে বিএ, হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর, ঠিক আছে। তারপরে দিলাম দেখা গেল এখানে কোড 340 দিলাম, এন্টার দিলাম। তো 25শে নভেম্বর 2007 জন্ম, ডেটা কোয়ালিফিকেশান হচ্ছে এমএ, এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছর। ওকে, এছাড়া আমরা তো এইভাবে বার করতে পারি। এছাড়া আদার্স কি বার করতে পারি, আদার্স দেখা গেল আরো অনেক কিছু বার করতে পারি, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত ইয়ে করতে পারি। এবার এখানে একটা জিনিস দেখো, দেখা গেল আমি এখানে দিলাম 165 দিলাম, তো 140 দিলাম, 140 কোডটা কোথাও নাই, দেখো n/a রিটার্ন করছে। n/a রিটার্ন করছে মানে কি, n/a রিটার্ন করা মানে সেই ডেটা, মানে 140-এর কোনো ডেটা এর মধ্যে নেই, সেক্ষেত্রে তোমার কি আসছে, ওর জন্য n/a রিটার্ন আসছে। তো সেক্ষেত্রে আমরা যে একটা ফর্মুলা ইউজ করতে পারি, দেখো ইফ এরর, মানে যদি কোনো ভুল হয় তাহলে কি হবে, জাস্ট খালি এখানে ক্লিক করো, এইচ লুকআপের আগে ইফ এরর কথাটা যুক্ত করো, যুক্ত করার পরে একটা ব্র্যাকেট ওপেন করো, এবং লাস্টে গিয়ে কমা দিয়ে যেটা চাইছো, দেখা গেল নো ডেটা বলে আমি লিখে দিলাম, কোনো ডেটা নেই, নো ডেটা, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেন করার আগে, ক্লোজ করার আগে ইনভাইটেড কোড শেষ করো, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও। তো দেখো দেখাচ্ছে নো ডেটা। সেম এটার ক্ষেত্রেও দিতে পারো, ইফ এরর, লাস্টে গিয়ে কমা দাও, কমা দিয়ে এখানে লেখো নো ডেটা। নো ডেটা হলো এটা, এসো এইভাবে, এখানে এসো ইফ এরর, আচ্ছা। এছাড়া ইফ এরর দিয়ে আমরা আরো অনেক ধরনের করতে পারি, যেমন একটা একটা করে দেখাই।
যেমন হচ্ছে দেখা গেল অনেক সময় আমার এখানে কিছু সংখ্যা আছে, সংখ্যা লিখলাম ফার্স্ট। সংখ্যা লেখার পর আমরা ইউজ করলাম ইফ এরর। ইফ এরর দিয়ে লিখলাম সাম। সাম লেখার পর আমরা পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলে তো আসবে না, কমা দিলাম, কমা দিয়ে ইনভার্টেড কোড দিয়ে ডবল ইনভার্টেড ইয়ে করলাম, এন্টার দিলাম, তো চলে এলো। তো দেখা গেল অনেক সময় ফর্মুলার মধ্যে আমি দেখা গেল ভুল লিখে ফেললাম, SAM লিখে ফেললাম সাম। তাহলে দেখো সেক্ষেত্রে এখানে আমার কিছু রেজাল্ট দেখাচ্ছে না, ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি আমার ফর্মুলাটা কি ছিল, সাম, SUM সাম, কিন্তু অনেক সময় আমরা লিখে ফেললাম স্যাম। তাহলে এটা যদি আমরা লিখতাম শুধু স্যাম দিয়ে লিখে ফেলতাম এন্টার, তাহলে আমার এখানে একটা অ্যান্সার আসতো নেম, নেম বলে। হ্যাঁ, তো দেখি আসে কিনা সেটা। তো এগুলো আগে কাটি, কাটলাম, দেখো এখানে নেম বলে এসছে, হ্যাশট্যাগ নেম জিজ্ঞাসা মার্ক, মানে ফর্মুলায় ভুল আছে বলে এই জন্য এসছে। তো আমরা এখানে ইউজ করতে পারি ইফ এরর, ঠিক আছে। তো ইফ এরর ইউজ করলাম, ইউজ করার পর আমরা অ্যান্সার বার করলাম। আচ্ছা, যদি আমরা ঠিক লিখতাম সাম কথাটা, ঠিক আছে, SUM, সেক্ষেত্রে আসতো না। ওকে, অনেক সময় দেখা গেল আমি কোনো সংখ্যা আছে, সংখ্যা যেমন হচ্ছে দেখা গেল এখানে আমি লিখলাম 45, এখানে দেখা গেল আমি সমান দিলাম, নিচে সমান দিয়ে এখানে ডিভাইডেড করলাম এই ঘরটা দিয়ে, তো এখানে দেখো এসছে ডিভাইডেড বাই 0। তাহলে আমি চাইছি কি ডিভাইডেড বাই 0 এসছেন, সেটা না এসে এটাকে আমরা কি করব, এরর বলে লেখা আসবে। তাহলে আমরা এখান থেকে ইফ এরর লিখলাম, লেখার পর কমা দিলাম, কমা দিয়ে এখানে বললাম এরর, লিখে দিলাম মেসেজে, এন্টার দিলাম। তো এখানে দেখো এরর এসছে। যদি আমি কোনো সংখ্যা দিই, দেখা দিল 6 দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার রেজাল্ট দেখাবে, এইভাবে দেখাতে পারে। আচ্ছা, ইন্ডেক্স ফর্মুলা আমরা এছাড়াও আদার্স নিতে পারি, যেমন হচ্ছে ইন্ডেক্স ফর্মুলা নেওয়ার জন্য আমরা এখান থেকে এইটাকে কপি করলাম, কপি করে আমরা এইদিকে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা এখানে কিছু আরো ডেটাকে আমরা লিখব। আরো ডেটাকে লিখব কিভাবে, তো আরো ডেটাকে লেখার জন্য আমরা এই জায়গাটায় আসব, এই জায়গাটা আসার পর তো এখানে এলাম, আসার পর এখানে আমরা এখান থেকে কিছু সংখ্যা দেব, সংখ্যা দিলাম। তো আমরা এখানে সংখ্যা দেওয়ার জন্য ইউজ করতে পারি র্যান্ড বিটুইন ফর্মুলাকে ইউজ করতে পারি, র্যান্ড বিটুইন। তো র্যান্ড বিটুইন কে ইউজ করার জন্য আমরা এখানে কতগুলো সংখ্যা দিয়ে দিলাম, আমি বললাম 140 থেকে মিনিমাম থাকবে 560-এর মধ্যে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এখান থেকে নিলাম, নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিকটা আমরা এতটা পর্যন্ত টেনে দিলাম, টানার পর এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফর্মুলা থেকে আমাকে ভ্যালুতে কনভার্ট করতে হবে, ওর জন্য পেস্ট পিসাল এলাম, দিয়ে এখান থেকে পেস্ট অ্যাজ ভ্যালু করলাম। এবার আমাকে বলল যে এখান থেকে যে দেখা গেল বলল রো নিলাম এবং কলাম নিলাম, ঠিক আছে, আমাকে বলে দিল রো 3 নম্বর এবং কলাম হচ্ছে 2 নম্বর, কি আছে বার করতে হবে ভ্যালুটা। তাহলে এখানে আমরা ইন্ডেক্স ফর্মুলা ইউজ করতে পারি। ইন্ডেক্স ফর্মুলা নেওয়ার জন্য এখানে আমাকে এবার হচ্ছে অ্যারে, আমরা পুরোটাকে সিলেক্ট করতে হবে, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, এখান থেকে রো নাম্বার আমি এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম এবং এখান থেকে সিলেক্ট করলাম কলাম নাম্বারটাকে।
ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো 309 ফার্স্ট হচ্ছে 3 নম্বর কলাম, তাহলে এখান থেকে গুনি 1 2 3, 3 নম্বর 2 নম্বর, তাহলে এটা 1 এটা 2, দেখো 309 আছে। যখন এটা আমরা চেঞ্জ করব, দেখো 4 নম্বর দিলাম, তো 296 আছে 4 নম্বর কলামে, এই যে 2 নম্বর 4 নম্বরে 96 আছে। তো এইভাবে ইন্ডেক্সকে বার করতে পারি, অথবা সিঙ্গেল রো অথবা কলাম ওয়াইজও বার করতে পারি। তো আমরা দুরকম ভাবেই ইন্ডেক্স ফর্মুলা দিয়ে বার করতে পারি। তারপরে যে পরে আসছে সেটা হচ্ছে দেখো ডেটেড ইফ। ডেটেড ইফ ফর্মুলাটা ইউজ করা হয় কোনো একটা ডেট থেকে একটা ডেটের মধ্যে কত বছর হচ্ছে কত মাস হচ্ছে তার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে দেখো ইয়ার বার করতে বলেছে, এখানে কতগুলো ডেট অফ বার্থ দেওয়া আছে, তাদের ইয়ার কত বছর হচ্ছে, মান্থ কত বছর হচ্ছে সেটা বার করতে হবে। তো আমরা এখান থেকে লিখলাম ডাইরেক্ট ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সিলেক্ট করব ফার্স্ট ডেট অফ বার্থ, কমা দিয়ে এখানে লিখব টুডে। টুডে লেখার পর ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করব, কমা দেবো। এখানে যেটা বার করতে চাইছি ইয়ার, তো ইয়ারের মধ্যে আমাকে নিতে হবে ওয়াই ইনভাইটেড কোটের মধ্যে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নেওয়ার পর আচ্ছা এখান থেকে আমি এক কাজ করো, এটাকে F4 দাও, লক করো। F4 কিভাবে লক করবে, কলাম লক করবে F4 এর। F4 এর কলাম লক বলতে কি, শুধুমাত্র কলামটার হিসেবে চলবে, কোনো রোতে চেঞ্জ হবে না যখন টানবো। তো F4 3 বার দেবে, এটাকে বলে কলাম লক। নিলাম, তো 12 বছর হলো, এটাকে এদিকে টেনে দাও, টানলাম, সবকটা 12 এসছে। শুধু এখানে দেখো মান্থ আছে, মান্থ বার করতে হলে আগে যেটা বার করছো ইয়ার বার করছো, তার সাথে ইয়ারের ওয়াই এবং মান্থের ফার্স্ট হচ্ছে লেটার এম, ওয়াই এম দেবে। তো এখানে 2 মাস হলো। তারপর ডে, ডে বার করবে মানে তার আগে কি বার করেছো মান্থ, তার ফার্স্ট লেটার হচ্ছে এম, এবার যেটা বার করবে সেটা ডেট, তো এম ডি ইউজ করবে। তো এসে গেল, পুরোটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা একদম লাস্ট পর্যন্ত টেনে দিলাম। তো এখানে সবাইকার বয়স বার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তারপরটা দেখো, এখানে হচ্ছে আমরা ইউজ করব যে ফর্মুলাটা, সেটা হচ্ছে টেক্সট ফর্মুলা। টেক্সট ফর্মুলা কি কাজে লাগে, টেক্সট ফর্মুলা সবসময় ভ্যালুকে টেক্সটে কনভার্ট করে দেয়। যেমন এখানে হচ্ছে আমার হচ্ছে কিছু টাইম আছে, ঠিক আছে, তো টাইমটাকে আমরা চেঞ্জ করি আগে, টাইম এখানে আছে, টাইম নিলাম। তো এখানে দেখো টাইমটা আমাকে টোটাল আওয়ার্সটা বার করতে বলেছে। আমি যদি নর্মালি এখানে 5টা 30 থেকে মাইনাস করি ইন টাইমটা, তাহলে এখানে দেখো দেখাচ্ছে 7টা 30 এ এম। তো অ্যাকচুয়ালি 7টা 30 তো এ এম হয় না, এখানে 7টা 30 মানে 7 ঘন্টা 30 মিনিট হবে, কিন্তু এ এমটা হবে না। তাহলে আমাকে এ এমটাকে তুলতে হবে। এ এমটাকে তুলতে গেলে আমাকে এর ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা ইউজ করতে পারি টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন নিলাম, টেক্সট ফাংশন নেওয়ার পর এখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা আরেকটা ব্র্যাকেট নিলাম, দিয়ে এখান থেকে আউট টাইম থেকে মাইনাস করব কোন টাইমটা, ইন টাইমটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম। এবার কি কি চাইছি, ফরম্যাট এইচ এম এম মানে ঘন্টা আর মিনিট চাইছি। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেখো 7 ঘন্টা 30 মিনিট চলে এলো। ঠিক আছে, এছাড়া আমরা যেটা টেক্সট ফর্মুলা দিয়ে করতে পারি সেটা হচ্ছে, দেখা গেল আমি এখানে একটা ডেট নিলাম, ঠিক আছে, যেমন আমাদের ডেট বার করার ফর্মুলা শিখেছিলাম কি, একটা টুডে, টুডে ফর্মুলা দিয়ে শিখেছিলাম ডেট বার হয়। টুডে নিলাম, এন্টার দিলাম, তো এলো। তো এখানকার মধ্যে থেকে এটা কোন কি বার সেটা বার করতে হবে। তো আমরা এখানে টেক্সট ফর্মুলা দিয়ে বার করতে পারি। টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, ডেটটাকে কমা দিলাম, এখানে কি বার করতে চাইছি, বারের নাম, উইকডে কি বার সেটা জানতে চাইছি। তো এখান থেকে আমরা 3টে ডি অথবা 4টে ডি নিতে পারি। 3টে ডি কেন, 3টে ডি নেওয়ার অর্থ হচ্ছে আমাদের যদি 3টে ডি নিই তাহলে আমাদের বারের নামটা 3টে অক্ষরে আসবে, যদি 4টে নিই তাহলে ফুল অক্ষরে আসবে। তো 4টি নিলাম, ইনভাইটেড কোড শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো আজকে হচ্ছে মনডে চলে এসছে। সেরকম ভাবে যদি আমরা এখানে বার করতে চাই মাসের নাম, তাহলে এখানে আমরা দেবো এম এম, এম এম দেবো, এম এম দিলাম। তো এখানে দেখো মাসের নাম চলে এলো, জানুয়ারি মাস। এইভাবে বার করতে পারি। তারপর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে দেখো রাউন্ড ফর্মুলা। রাউন্ড ফর্মুলার কাজ কি, রাউন্ড ফর্মুলা সব জিনিসকে রাউন্ড করে দেয়, রাউন্ডিং মেথডে কাজ করে। যেমন হচ্ছে এখানে কতগুলো সংখ্যা আছে, আমি এখানে রাউন্ড চাইছি যে যা
কি রাউন্ড চাইছি, যে এটা রাউন্ড ফিগারে আসুক। যেমন হচ্ছে 50, 50কে রাউন্ড ফিগার করলে 1 আসে, ঠিক আছে। তো যেটার ক্ষেত্রে কিভাবে বার করব, তো এখান থেকে রাউন্ড নেবো ফার্স্ট, রাউন্ড নিলাম, রাউন্ড নেওয়ার পর নাম্বারকে সিলেক্ট করলাম, ঠিক আছে। কমা দিয়ে হচ্ছে দেখো লাস্টে দিচ্ছে নাম্বার অফ ডিজিট। তো আমরা এখানে নাম্বার অফ ডিজিটে কি দেবো, নাম্বার অফ ডিজিটে আমরা দেব 0, মানে আমি রাউন্ড ফিগার করতে চাইছি তার জন্য 0 দেবো। তো 0 দিলাম, দেখো রাউন্ড ফিগার হয়ে 1 এলো। তো এখান থেকে সব 1 এসছে রাউন্ড ফিগারে, দেখো এখানে 125 এসছে। ওকে, আচ্ছা এবার চাইছো তুমি যে এটাকে যদি এখান থেকে চেঞ্জ করো, তাহলে কি হচ্ছে দেখো 125। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে দেখো এখান থেকে যেটা করলাম ইনক্রিজ ডেসিমেলটাকে বাড়িয়ে নিলাম। তাহলে আমার কি হচ্ছে 125.00 আসছে 1 দশমিক, ঠিক আছে, রাউন্ড ফিগার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখো আমি যদি দুটো অক্ষর চাই, দশমিকের পর 2 ঘর চাই, তাহলে এখানে 3টে আছে, এখানে আমি 2 ঘর চাইছি, তাহলে সেক্ষেত্রে রাউন্ডটা আমরা কিভাবে কাজ করব, সেখানে এখানে রাউন্ড লিখবে, রাউন্ড লেখার পর নাম্বারকে নেবে, নাম্বারকে নেওয়ার পর কমা দিয়ে এখানে কতটার ঘর রাউন্ড করতে চাইছো, 2 ঘর, ঠিক আছে, নাম্বার অফ ডিজিট 2। তো নিলাম, দেখো এখানে এসে গেল 445.64, ঠিক আছে। কারণ হচ্ছে 64 এই কারণেই এলো যে এখানে দেখো দুটো সংখ্যার পর 6 আছে, সেটা হচ্ছে 5-এর বেশি যখনই হয় তার আগে যেমন হচ্ছে 6 3, এই তাই যখনই 6টা উঠে যাবে 3-এর সাথে 1 যোগ হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে 7 5 আছে, তারপর এটা 3 আছে, কিন্তু এটা আর যোগ হয়নি, ঠিক আছে, 5-এর বেশি নয় এই সংখ্যাটা। যদি এই সংখ্যাটা আমার 5-এর বেশি হয়ে যেত, যেমন হচ্ছে এখানে আছে কত, 3 আছে, এখানে 3টাকে আমি করে দিলাম 5ই করলাম, দেখি 5 করলাম, দেখো ওখানে 6 হয়ে গেল। কিন্তু এটাকে যদি আমি 4 করতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, দেখি 4 করে, 4 করলাম, দেখো সেক্ষেত্রে তোমার 75ই আছে, ঠিক আছে। যখনই এটাকে আমি 5 করে দেবো তখনই এটা আমার 76 হয়ে যাবে। এই একটা রাউন্ডিং মেথডে কাজ করে। এবার যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে ইও মান্থ। ইও মান্থ বলতে কি, সেই মাসে, যে মাসে এটা হচ্ছে একটা কতগুলো তারিখ আছে, ইও মান্থ যদি ইউজ করো সেক্ষেত্রে তোমার হচ্ছে লাস্ট তারিখটা দেখাবে যে মাস দেবে। যেমন হচ্ছে আমি যদি দিই এই মাসের শেষ, তাহলে আমরা দেবো ইও মান্থ, ইও মান্থ লিখলাম। ইও মান্থ লেখার পর আমরা মাস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এই মাসের শেষ তারিখ চাই তাহলে এখানে আমরা 0 দেবো, 0 দিলাম, এন্টার দিলাম। তো এই মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। তো 22/1/2014 হয়েছিল, তারও 31 তারিখ, 16/12 দেখো 31 তারিখ, 27/9 এটা হচ্ছে 30 তারিখ। এবার আমি চাইছি প্রত্যেকটা মাসের 2 মাস পর পর, তাহলে প্রত্যেকটা মাসের 2 মাস পর শেষ তারিখ যেটা আসবে সেটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব, তো এখানে দাও ইও মান্থ, ইও মান্থ নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, দিয়ে এখান থেকে 2 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। তো এখানে এলো, আসার পর এখান থেকে আমরা এখান থেকে জেনারেল অপশন থেকে এটাকে করব শর্ট ডেট, শর্ট ডেট নিলাম, দেখো এখানে চলে এসছে 31/7/2000। আচ্ছা, তারপর এটাকে টানলাম, তো এখানে দেখো 31/3/মার্চ, যেগুলো তোমার হচ্ছে 31শে মার্চ সেগুলো এসছে। তারপরটা দেখো 28/2, কারণ হচ্ছে 31/12 পর 2 মাস, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি এসে যাচ্ছে, তার জন্য 2 এসছে। আচ্ছা, তারপরটা হচ্ছে 30/11, তারপরে 31/10, ঠিক আছে, 31/8, তার মানে 9/10, ঠিক আছে। ইও মান্থ মানে সবসময় হচ্ছে সেই মান্থের অথবা তার পরবর্তী যে মাসগুলো দেবে তার শেষ যে তারিখটা সেই তারিখটাকে আমাকে শো করবে। এবার যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে স্মল ফাংশন। স্মল ফাংশন কি কাজ করে হচ্ছে, আমরা ছোটবেলায় একটা অঙ্ক শিখেছিলাম যে ছোট থেকে বড় হিসেবে সাজাও। তো স্মল ফাংশনও ঠিক সেমন ভাবে তোমার হচ্ছে ছোট থেকে বড় হিসাবে আমাকে বার করবে। তো এখানে আমাকে দেখো দেওয়া আছে র্যাঙ্ক 1 to 3, মানে এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে স্মল, মানে ফার্স্ট যে তোমার হচ্ছে নাম্বার, মানে সব থেকে কম নাম্বার পেয়েছে তার নাম্বার কত, সেকেন্ড যে সব থেকে কম পেয়েছে তার নাম্বার কত, থার্ড যে কম পেয়েছে তার নাম্বার কত, তো সেই কম নাম্বারগুলো বার করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব স্মল। স্মল ইউজ করার পর এখান থেকে স্মল লেখার পর এখানে পুরোটাকে সিলেক্ট করব, অ্যারেটাকে সিলেক্ট করার পর কে কে বলতে ধ্রুবক,
ধ্রুবকের মান হচ্ছে এখানে 1 2 3 4 যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি 1 কে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো 360 যে হচ্ছে সব থেকে কম পেয়েছে 360, তারপরে যে হচ্ছে 480, তারপরে যে হচ্ছে 590। তো এখানে হচ্ছে এবার হচ্ছে স্মল ফাংশন ইউজ করেছি। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে 40 নম্বর লাস্ট এবং শেষ, সেটা হচ্ছে লার্জ। লার্জ ফাংশন ইউজ করে কি স্মলের বিপরীত। স্মলের বিপরীত বলতে এর সবসময় বড় থেকে ছোট হিসাবে দেখাবে। তো আমরা ইউজ করলাম লার্জ। লার্জ ইউজ করার পর ফার্স্ট হচ্ছে আমরা নিলাম এখান থেকে কাকে নেব, ফার্স্ট নেব হচ্ছে অ্যারেটাকে পুরোটাকে নিলাম, F4 দিয়ে লক করলাম। লক করার পর এখান থেকে আমরা র্যাঙ্ককে নিলাম, র্যাঙ্ক 1কে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। যে ফার্স্ট হয়েছে ফার্স্ট নাম্বার সে হচ্ছে 670, দ্বিতীয় যে হয়েছে সে হচ্ছে 610 এবং তৃতীয় যে হয়েছে সে হচ্ছে 590। এইভাবে আমরা ফর্মুলাগুলোকে করতে পারি। ঠিক আছে, এই প্র্যাকটিস ফাইলটাকে আমি তোমাদের দিয়ে দেবো। এই প্র্যাকটিস ফাইলটা নিয়ে তোমরা কাজ করবে এবং কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সমস্যা সমাধান করতে চেষ্টা করব। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা আস্তে আস্তে শিখতে থাকবে। প্র্যাকটিস যদি না করো কোনো কিছুই তোমাদের মনেও থাকবে না, তোমরা সব ভুলে যাবে। এই পর্যন্তই রইল এক্সেল। এই 40টা ফর্মুলা যদি তোমরা ঠিক মতো ভাবে করতে পারো, মোটামুটি আশা করছি এক্সেলে মোটামুটি তোমরা এক্সপার্ট হয়ে যাবে।